যে আমরা 6টা ক্লাসের মধ্যে হচ্ছে রাইটিং 2টা, স্পিকিং এর উপরে, রিডিং এর উপরে এবং লিসেনিং এর উপরে প্রত্যেকটা পার্ট আমরা ডিসকাশন করার চেষ্টা করবো। এবং আজকে আমরা পুরো সিলেবাসটাকে একটু দেখার চেষ্টা করবো যে আসলে পুরো আইএলটিএস এর সিলেবাসটা কীরকম হয় বা কতটুকু আমাদের আসলে প্রিপারেশন নেওয়া উচিত, এবং আমি চেষ্টা করবো কিছু প্রিমিয়াম রিসোর্স আপনাদের মাধ্যমে শেয়ার করে দেওয়া। সবাই কি বুঝছি? এইটুকু শুনছি? জি ভাইয়া। ওকে, সো আমরা যদি ওভারভিউতে যাই, আমরা ইন ডিটেলসে ডিসকাশন করার চেষ্টা করবো যে একটা কম্পিউটার বেসড আইএলটিএসে আমরা আসলে কোথা থেকে প্রিপারেশন নিতে পারি, অ্যান্ড দেন মক পরীক্ষাগুলো কোথায় দিতে পারি, এবং আমাদের শুরুটা কোথা থেকে শুরু হওয়া উচিত। আমি বিশ্বাস করি অনেকে হয়তো বা আইএলসের প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলছেন বা শুরু করছেন, বাট আমাদের ক্ষেত্রে অনেকেই থাকে যে এখনও পর্যন্ত আইএলসে শুরু করি নাই। সো তাদের ক্ষেত্রে কিছু ঝামেলা থাকে যে আমাদের নলেজে গ্যাপ থাকে যে আমি আসলে কোথা থেকে শুরু করব বা কী করা উচিত। দ্যাটস সো আজকের ক্লাসের পরে আপনারা একটা মক টেস্ট দিবেন, সেটা কোথা থেকে দিবেন আমি বলবো। যেই হোক, যে আইএলস দিয়ে ফেলছেন সেও দিবেন, বা যে প্রিপারেশন কমপ্লিট করে ফেলছেন সেও দিবেন, এবং যে একদম প্রিপারেশন শুরু করেন নাই আজকের নলেজের উপরে জাস্ট পরীক্ষা দিবেন। বিকজ অফ একটা পরীক্ষা দিলে আপনি পুরো আইএলস সম্পর্কে জানবেন, বুঝবেন, দেন আসলে পরের প্রসেসগুলো মানে আমার যে পরের ক্লাসগুলো সেটাকে আপনি রিলেভেন্ট করতে পারবেন। সো প্রথমত যদি আমরা আসি একদম ইন ডিটেলসে, আমরা একদম যাব আইএলসে আমরা আসলে কয়টা পার্ট পাই, টোটাল 4টা পার্ট পাই। কম্পিউটার বেসড এবং হচ্ছে পেপার বেসডের মধ্যে ডিফারেন্টটা কি সেটা আমরা একটু পরে বলবো। 4টা পার্টের মধ্যে আমরা ভালো করে জানি লিসেনিং, রিডিং, এবং হচ্ছে রাইটিং অ্যান্ড হচ্ছে স্পিকিং। যার মধ্যে লিসেনিং, রিডিং এবং রাইটিং আপনি একদিনে দিবেন, আর যেহেতু কম্পিউটার বেস আপনি চাইলে সেই দিনই হচ্ছে স্পিকিংটা পড়বে বর্তমানে। সো স্পিকিংটা আলাদা একটা পরীক্ষা হবে, সেটা কিন্তু কোনো এআই জাজমেন্ট হবে না। লাইক টোফেলে কি হয় এআই জাজমেন্টটা হয়, বাট স্পিকিং এখানে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে 1 to 1 হবে। হয় এটা কম্পিউটার অপর পাশে আপনার হচ্ছে ভিডিও রেকর্ডিংও হইতে পারে, লাইক একজন অপর পাশে থাকবে মিটিং টাইপের হইতে পারে, আদারওয়াইজ আপনার সামনাসামনি হইতে পারে, বাট ম্যাক্সিমাম সময় সামনাসামনি পাবেন। সো এই জিনিসগুলো আসলে মেইনলি পার্ট। এখন আসি হচ্ছে আমরা যদি স্পেসিফিক যাই, আমরা আগে সবগুলো দিব যে কি কি পড়বো। প্রথমত হচ্ছে যে আমরা নেক্সট সেশনে একটা নিব, সেটা হচ্ছে আমরা 1 তারিখে, সেটা আমি ক্লিয়ার করে নিই। 1 তারিখে আমরা হচ্ছে রাইটিং পার্ট 1, এবং এর এর সাথে সাথে যত ধরনের রিসোর্স শেয়ার করা প্রয়োজন সেগুলো আমরা রাখবো। সো যারা যারা ইন্টারেস্টেড রাইটিং পার্ট 1টা আমাদের সাথে করতে পারেন। আচ্ছা, হোমওয়ার্কের ব্যাপারে একটু পরে বলবো। যে প্রথমে আসি হচ্ছে কিছু কোশ্চেন আপনাদের থেকে নিব, বেসিক কোশ্চেন, রিয়ালিটি যে আপনি আসলে কতটুকু জানেন সেগুলো নেওয়ার পর আমরা আসলে স্ট্রাকচার থেকে শুরু করবো এবং প্রিপারেশন এবং মিস্টেক কী কী হয়, দেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা ডিসকাশন করবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে যে আইএলস নিয়ে এই জিনিসটা আজকের ক্লাসে সেশনে থাকা উচিত? এনিওয়ান? এনি কোয়েরিজ বা কোনো কিছু থাকলে সেটা আমরা রাখতে পারি আর কি। ভাইয়া, টাইপিং স্কিলের জন্য কি করব? মানে আমি ধরেন এর আগে প্র্যাকটিসের সময় রাইটিংটা যখন খাতায় লিখতাম তখন হচ্ছে ব্রেন ভালো কাজ করতো, যে একটার পর একটা লাইন লিখে ফেলতে পারতাম। বাট এই যে এখন কিবোর্ড টাইপিং এর ক্ষেত্রে আমার আর একটা লাইন লেখার পর আর মাথায় আসতে আসতে অনেক সময় যায় না। ওকে, ঠিক আছে, এগুলো রাখবো। আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? জি ভাই, কোশ্চেন স্ট্রাকচার গুলা যদি পার্টিকুলারলি প্রতিটা সেগমেন্টের কোশ্চেন স্ট্রাকচার কিছু উদাহরণ সহ যদি দেখান তাহলে হচ্ছে ভালো হয় আর কি। ওকে, ঠিক আছে, এটা থাকবে। আর আর কোনো কোশ্চেন? মানে আমি চাচ্ছি যে গুছিয়ে পড়ানোর জন্য আপনাদের থেকে কিছু মিসিং কোশ্চেন আছে কিনা সেটা রাখার জন্য। সো আপনার কোশ্চেনের আনসার আছে ভাইয়া, আমি পেজে? একটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। হ্যালো। জি ভাই, অবশ্যই বলুন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করবো, এটা জানি না রিলেভেন্ট কতটুকু। আমি এই শুনেছি যে কিছু কিছু রিডিং কোশ্চেন অনেক ব্যাচে, অনেক কোচিং সেন্টার কালেক্ট করে এবং তারা হচ্ছে প্র্যাকটিস করায়। হুম। তো আপনি তো আপনার এখানে তো জিআরই, যে আমরা তো দেখেছি মক টেস্টে রিয়েল কোশ্চেনের উপরে আপনি আমাদেরকে প্র্যাকটিস করেছেন। আপনার এখানে কি এরকম কোনো সুযোগ আছে যে রিডিং এর কোশ্চেন প্রিভিয়াস আসছে বা কালেক্ট করতে পেরেছেন, সেটা দিয়ে কি কোনো প্র্যাকটিস করার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, কোশ্চেনের প্রথম আনসার হচ্ছে যে আমরা ব্যাচ যখন স্টার্ট করি তখন এগুলো নিয়ে হচ্ছে আমরা ম্যানেজ করি আর কি। সো এখন তো এই রানিংগুলো নেই, বাট হচ্ছে আমরা ব্যাচ সামনে শুরু করলে তখন অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটে ফুললি
আপডেট কোশ্চেন দিতে পারবেন এবং সেখান থেকে কিছু জিনিস প্যাসেজ কমন আসে, কোশ্চেন কমন না আসলেও আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা আর কোন কোশ্চেন নিতে পারি? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল, জি সেটা বলুন। হলো অনেকেই আমরা হচ্ছে পেপার বেসড আইএলটিএস দিয়েছিলাম, এখন কম্পিউটার বেসড আইএলটিএস এর বেসিক যে ডিফারেন্সটা আমি কিছুটা বলেছিলাম, আমার কাছে মনে হয় যে এটা একটু ইলাবোরেট করার জায়গা আছে, একটু ইন ডেপথ যদি আপনার ইয়ার সময় ডিটেল আউট করতেন আর কি, ওকে, বুঝতে সুবিধা। ঠিক আছে, ওইটা রাখবো। আর যদি কোনো জায়গায় মিসিং থাকে ক্লাসের শেষে অবশ্যই কোশ্চেন করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন রাখতে পারি? জি, হ্যাঁ লিসেনিং এর এতে ইউটিউব বা ইয়েতে দেখি যে 10 মিনিট সময় দিত পেপার এসে ট্রান্সফার করার জন্য। ভাই এখন বুঝি নাই, প্ল্যান কম্পিউটার বেস বুঝি নাই। আপনার এই পেপার বেসে লিসেনিং এর ক্ষেত্রে এই যে 10 মিনিট বা কত একটা মিনিট যেন ট্রান্সফার টাইম দেয় আর কি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার ওকে, শিটটা। বুঝতে পারছি। এটা হচ্ছে কোশ্চেন স্ট্রাকচার, এগুলো আমরা একটু ডিসকাস করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরে ক্লাসের পরে বাকি কোশ্চেন নিব। সো আমরা বুঝতে পারতেছি যে আমরা যা পড়াবো সেটা মোটামুটি আপনাদের কোশ্চেন সেটাই। আচ্ছা ঠিক আছে, সো আমরা প্রথমেই যাই, আমরা এগুলো দিব, কি পড়বো, কোথা থেকে পড়বো, রিসোর্স আমরা শেয়ার করব ক্লাসের পরে। বাট আমি আগে বলে নিই, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 1 তারিখে, ঠিক সেম টাইমে আমরা চেষ্টা করবো নেওয়ার জন্য। আচ্ছা, প্রথমত আসি হচ্ছে 4টা টপিক আসে, আমরা জানি 4টা পার্ট। 4টা পার্টের মধ্যে প্রথমে লিসেনিং, পরে রিডিং, পরে রাইটিং, এই প্রসেসেই যাবে আপনার মেইন এক্সামে। দেন হচ্ছে স্পিকিংটা আলাদা একটা সেকশনে পরীক্ষা হবে। তো আমরা এখন ইন ডিটেলস আসলে চেষ্টা করি যে জিনিসটা কিভাবে, মানে প্যাটার্নটাকে এবং আমাদের ডিফারেন্টটাকে, আমাদের পেপার বেজ এবং হচ্ছে কম্পিউটার বেজের মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায় দাঁড়ায়। প্রথমত হচ্ছে লিসেনিংয়ে আমরা যেটা, মানে আমাদের লিসেনিংয়ে কি টেস্ট করতে চাই তারা, আমরা যদি একটু দেখি, লিসেনিংয়ে টোটাল হচ্ছে 30 মিনিট এবং 2 মিনিট থাকে রিভিউ টাইমের। তো এখানে ডিফারেন্টটা চলে আসছে। এখানে ডিফারেন্টটা কোথায় আসছে, যে পেপার বেসডে এখানে 10 মিনিট থাকে, যেখানে হচ্ছে আপনি আপনার আনসারটাকে পেপারে হচ্ছে ট্রান্সফার করেন, এই জিনিসটা আর এখানে থাকলো না। তার মানে কি দাঁড়ালো, প্রথমেই আপনি হচ্ছে একটা জায়গায় দাঁড়ালেন যেখানে আপনাকে 30 মিনিট যে স্পিডে যাবে কোশ্চেনটা, সেই সময় আপনাকে আসলে লিখে ফেলতে হবে। মানে আপনি জাস্ট 2 মিনিটে রিভিউ করতে পারেন যে কোনো বানান ভুল হয়েছে কিনা, বাট কোনো ট্রান্সফার বা এর সুযোগ পাবেন না, সাথে সাথে লিখে যাইতে হবে। ইফ আপনি রেখে দেন যে আমি পরে করবো, আর রাখার সুযোগও নাই, তার মানে আপনি আসলে নিজে হচ্ছে এটা হচ্ছে আপনি নিজেকে আসলে হারাই ফেললেন। তো এখানে আসলে মেইনলি তারা চেক করে কি, অ্যাটেনশনটা আপনাকে দেখায়, প্রেডিকশন হওয়াটা এবং স্পেলিং ডিসিপ্লিন বা স্পেলিং মিস্টেকটা হচ্ছে কিনা। আপনি আসলে এই লিসেনিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি আমাদের ভোগায় হচ্ছে আমরা অ্যাটেনশন থাকি না, প্রেডিকশনটা করতে পারি না। মানে অনেক সময় আমরা জাস্ট হচ্ছে কি হয়, যে সে বলতেছে আমি আনসারটা বসাই। তো এই টাইপের যারা প্র্যাকটিস করে, যে আমার একটা হচ্ছে লিসেনিং চলতেছে, আমি একটা শুনছি, সেটা এখানে বসাইতে চেষ্টা করি, বাট আমি প্রেডিক্ট করি না। প্রেডিক্টটা কি হতে পারে, কয়েক রকমের হতে পারে। এগুলো কিন্তু আমরা যখন আমরা ইন ডিটেলসের লিসেনিংয়ের একটা ক্লাস করবো, সেখানে আমরা চেষ্টা করবো। বাট আমাদের বেচে আরও ডিটেলসে যেটা পড়াই, সেটা হচ্ছে কি হয়, যেমন আমি প্রেডিকশন করি এটা টেন্সটা কীরকম হবে, এখানে আমি নাম্বার বসবে নাকি এখানে কি আসবে, এই যে প্রেডিকশনটা আগে আমার তৈরি করে ফেলতে হবে, তখন আমার লিসেনিংয়ের যে কথাটা বলবে সেটা আমি এখানে বসাবো। দেন সব থেকে বড় কথা, আমার লিসেনিংয়ে অনেকে দেখা যায় 40টা কোশ্চেনের মধ্যে প্রায় 35টা হয়ে যায়, কিন্তু তারপরে তার আনসার আলটিমেটলি 27-26-এর মধ্যে থেকে যায়, বিকজ অফ স্পেলিং মিস্টেক। আমাদের জীবনে তো অনেক মানে স্পেলিং আছে বা ওয়ার্ড আছে, আমরা কিন্তু পারফেক্টভাবে অনেক সময় অনেক ওয়ার্ড ভুল করি। যেমন আমার মনে আছে যে অনেক সময় অনেকের জায়গায় দেখা গেছে যে অনেক কিছু বেসিক, মানে আমার যে ওয়ার্ডগুলো সেগুলো আমি ভুল করি, আমরাও ভুল করি, আপনিও ভুল করেন, এর জায়গায় লিখে ফেলেন, এটা হচ্ছে হয়ে যায়। তো একটা নর্মাল স্পেলিং মিস্টেকও কিন্তু আপনার আনসারটা ভুল, রাইট? তো তার মানে এখানে সব থেকে বেশি যে চ্যালেঞ্জেসটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্পেলিং, এবং এটার জন্য একটা শিট আছে যে পরীক্ষা হলে যে এই ওয়ার্ডের বাহিরে স্পেলিংয়ে আর লিসেনিংয়ে আসে না। সো ওই শিটের ওয়ার্ডগুলো আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি দিয়ে দিব আজকে ক্লাসের শেষে, ওই ওয়ার্ডগুলো একবার দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। এক্সেল শিট আছে, এক্সেল শিটে বসে বসে আপনি এটাকে তুলবেন, একবার দেখে তুলবেন, একবার না দেখে তুলবেন, দেখবেন আপনার স্পেলিংটা হয়ে যাবে। এটা যদি হয়ে যায়, বাকি থাকে হচ্ছে অ্যাটেনশন দিয়ে আমি কিভাবে হচ্ছে আনসারগুলোকে ধরবো। মানে যেহেতু এখানে আমরা একটু স্ট্রাকচারটা বলি, আমাদের টোটাল 4টা সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনে 10টা করে কোশ্চেন থাকে। সো 4টা সেকশন 10টা করে কোশ্চেন থাকে, এবং এই 10টা সেকশনের মধ্যে একদম ভাগ আছে যে কোন সেকশনে কীরকম থাকে।
প্রথমত হচ্ছে যে আমি যদি কম্পিউটার বেজে যদি একদম অ্যাডভান্টেজ দেখতে চাই, সেটা হচ্ছে কোশ্চেনটা এমনভাবে থাকবে যে এই পাশে কোশ্চেন, এই পাশে হচ্ছে মানে এই পাশে হচ্ছে আমার যদি আমি লিসেনিংয়ে যাই, উপরে যাইতেছে এখানে 10টা কোশ্চেন একদম থাকতেছে, অথবা বাম পাশে থাকে অনেক সময়, ডান পাশে কোশ্চেনটা রয়ে গেছে, অর্থাৎ আপনি গেস করতে পারবেন, ধরতে পারবেন মানে কি বলতে চাইতেছে, এবং কোশ্চেনটাকে হাইলাইট করতে পারবেন। লাইক একটা কোশ্চেন আছে, অপশনের মধ্যে কয়েকটা হাইলাইট করে দেখলেন, যখনই কথাটা বলতেছে হাইলাইটটা মিলাইতে পারতেছেন, আনসার যেতে পারে। এটা কিন্তু ইজি। মানে আমাদের ক্ষেত্রে যখন পেপার বেসড হইতো তখন আমরা কি করতাম, যখন বলতেছে আমরা পেন্সিল দিয়ে দাগাইতাম, তখন আমি গ্যাস করার চেষ্টা করতাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সুবিধা হচ্ছে আমরা হাইলাইট করতে পারতেছি, কিন্তু আমি কিন্তু দেখতে পারবো না আমি স্পেলিং ভুল করতেছি কি করতেছি না। আমি এখানে কিন্তু যেটা আপনি বলেন যে আমাদের গ্রামার অ্যাকুরেসির জন্য গ্রামারলি থাকে, এইটা থাকে ওইটা থাকে, বাট এইরকম কিছু পাবেন না। আপনাকে আসলে এই জিনিসটা স্পেলিং ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাইতে হবে। এখন তাহলে ডিফারেন্টটা কি দাঁড়ালো? ডিফারেন্টটা দাঁড়ালো ভাই, আগে 10টা মিনিট সময় পেতেন ট্রান্সফার করার জন্য, যে সময় আপনি হয়তো ভাবতে পারতেন স্পেলিংটা ঠিকঠাক হইতেছে কিনা, এখন মাত্র 2 মিনিট পাবেন রিভিউ করার জন্য। তার মানে এখানে একটু মানে আপনার ঝামেলা হইতেছে। কম্পিউটার বেজের সুবিধা কী হলো, ডান পাশ বাম পাশ থাকতেছে, এখানে হাইলাইট করতে পারতেছেন আপনি, হচ্ছে এই নর্মাল লাইফ থেকে, নর্মাল পেপার বেস থেকে হাইলাইট করতে পারতেছেন, এই ডিফারেন্ট আপনি পাইতেছেন। তাহলে এটা একটা পজিটিভ সাইন। সেকেন্ড নেগেটিভ সাইন কোনটা, যদি আপনার টাইপিং মিস্টেক হয়, ধরেন আপনি কি করেন, আপনি পড়তেছেন একরকম, শুনছেন একরকম, বাট টাইপ করতে যেয়ে কিবোর্ডের এক জায়গায় আরেক জায়গায় পড়ে গেছে। বাট আপনি যদি আস্তে আস্তে টাইপ করেন, প্রবলেমটা কী দাঁড়াবে, এমন না যে অনেক বেশি স্পিডে টাইপ করতে হবে, বাট কথা হচ্ছে যে একদম আস্তে আস্তে দেখে দেখে গুটি দেখে দেখে যদি করেন, সেক্ষেত্রে হবে কি আপনি লিখতে লিখতে আপনার চলে যাবে, আর একটা কোশ্চেন চলে আসবে, তখন এখানে একটা ব্লান্ডার করবেন। এটা হচ্ছে লিসেনিংয়ের সবচেয়ে বড় হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কম্পিউটার বেসের জন্য। কিন্তু অ্যাডভান্টেজ কি, আপনি সুন্দর করে হাইলাইট করতে পারতেছেন, আপনি চাইলে হচ্ছে জাস্ট ইজিলি রিমুভ করতে পারতেছেন। এখানে আসলে একবার লিখে যাওয়ার পরে লাইক হচ্ছে মোছামুছির কোনো ব্যাপার থাকতেছে না। কথা কি বুঝছি? এটুকু ক্লিয়ার কি বলতে চাইছি? সবাই একটু বুঝছি, একটু কনফার্ম করুন। হ্যাঁ ভাই বুঝছি। জি ভাই। সো এবার যদি আসি কোশ্চেন সেকশন ওয়াইজ, আমরা কিন্তু একদম ওরা একাডেমিক্স একদম সেকশনগুলো কিন্তু একদম বলে দেওয়া থাকে ভাই, দিয়ে সেকশন এটা আমাকে ওইভাবেই আসলে প্র্যাকটিস করতে হবে। মানে আমার প্র্যাকটিসটাও ওই রকম হইতে হবে। আমি যখন একটা সেকশন 1 থেকে 2-তে যাব, 2-তে যাওয়ার পরেও কিন্তু আমার অ্যানালাইসিসভাবে সেইভাবেই ব্রেনে কাজ ক্যাচ করতে হবে যে আমার এখন এই আসবে, আমি এইভাবে আনসার করতে হবে। তো 4টা সেকশনের মধ্যে প্রথমেই বসের কনভারসেশনাল, বা হচ্ছে আমি বলতে পারি ডেইলি লাইফ নিয়ে। এখানের টোটাল 10টা কোশ্চেনের আপনার অবশ্যই 10-10 হইতে হবে। যদি আপনি ভালো স্কোর আনতে চান, বা 7-এর উপরে আনতে চান, বা 7 আনতে চান, এইটাতে যেন কোনোভাবে মিস না যায়, যেহেতু এটা এক টাইপের কোশ্চেন, জাস্ট গ্যাপ ফিল। এবং এটা দিয়ে আপনাকে জাস্ট দেখার চেষ্টা করা হয় আপনি আসলে কনভারসেশন করতে পারেন কিনা। নর্মালি কেউ যদি আপনাকে বললো দিস ইজ মাই ফোন নাম্বার, হিয়ার ইজ মাই ফোন নাম্বার, আমি থাকি এই জায়গায়, এই টাইপের তো আমাদের লাইফে লাগে, একাডেমিক লাইফে। এখানে জাস্ট এইটা জাজমেন্ট করতে চাই। সো এইটা খুব স্লোলি যায়, স্লোলি বলতে আপনি বুঝবেন কিভাবে যাচ্ছে সামনে, এটা আপনার বোঝার ক্ষমতার মধ্যেই থাকে। তার মানে এটা বোঝার জন্য আপনাকে আসলে আহামরি কষ্ট করতে হয় না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা বোঝার মতো আপনার সেই ইয়েটা থাকতে হবে যে ঠিক আছে একটা প্রসেসের পরে যাইতেছে। আরেকটা জিনিস হচ্ছে এটা আনসার করার জন্য যেটা সব থেকে বেশি পরিমাণ লাগে, সেটা হচ্ছে যে আপনার কি এই যে আইডিয়া গেসিং করা, যে আমার সামনে কি হইতে যাইতেছে, আনসারটা কি বসতে যেতেছে। আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিসকাশন টাইপের পরে আমরা আসলে কিভাবে সলভ করে সেগুলো আসলে আজকের ক্লাসে না পারলে আমরা নেক্সটে যখন ক্লাস করবো তখন আসলে এগুলো আমরা ডিসকাশন করব। তাহলে আমরা কি দাঁড়ালো, যে প্রত্যেকটা কোশ্চেনকে গেস করা, যে আমার পরের কোশ্চেনের আনসারটা কি হইতে যেতেছে, এটাও আমার আগে থেকে জেনে ফেলতে হবে। কথা কি বুঝছি? সো জি ভাইয়া। এটা কনভারসেশন, এটা থেকে যে এখানে স্কোর হারাবেন সে কিন্তু মানে মেইনলি আপনি বড় স্কোর হারিয়ে ফেলবেন। এখানে আসলে স্কোরটা হারানো যাবে না, এটা হচ্ছে আপনাদের খেয়াল করতে হবে। দেন হচ্ছে মনোলগাল, অর্থাৎ হচ্ছে সোশ্যাল কনটেক্সটের উপরে কিছু এমসিকিউ থাকতে পারে, এবং এটা কিছুটা একটু স্পিডি, বাট এখানে আনসার করা যায়, এখানে আমরা হচ্ছে আনসার করতে পারি মোটামুটি। এরপরে থাকে হচ্ছে একাডেমিক ডিসকাশন। একাডেমিক ডিসকাশন হচ্ছে দুইজন মানুষের মধ্যে ডিসকাশন হবে, একটা টিচার এবং একজন স্টুডেন্টের সাপেক্ষে ডিসকাশন হবে। এখানে 10টা কোশ্চেন থাকে। এই 10টা কোশ্চেন আনসার করা কিছুটা ডিফিকাল্ট, সব থেকে ডিফিকাল্ট এই কোশ্চেনই আমি আসলে ঝামেলা ফেস করব এখানে 10টা কোশ্চেনে। যেহেতু এখানে ডিসকাশন হইতেছে, এখানে আমাদের ভালোভাবে হচ্ছে কানেক্টরগুলো জানতে হবে, কারণ হচ্ছে এখানে বাট, হাউএভার, ইয়েট বা এই টাইপের কথা দিয়ে হচ্ছে আনসারটা চেঞ্জ করে ফেলে।
সো আমাকে লিসেনিং যখন করব, প্র্যাকটিস করব, আমরা কীভাবে প্র্যাকটিস করবো এগুলো পরে যেতেছি, টাইপে ডিসকাশন করতেছি, তখন আমাকে এইখানে যখন আসবো, এইখানে প্র্যাকটিসের টাইপ অফ ব্রেনের মধ্যে এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে যে ভাই সে আমাকে বলছে সে লাল পছন্দ করে, বাট আমার ওয়েট করতে হবে সে কি আদৌ লাল পছন্দ করে কিনা। হইতে পারে আরেকজন এসে বলবে হাওয়েভার যদি তুমি অন্যটা করো হয়তো বা লাল থেকে ব্লুটা বেশি পছন্দ করি, লাল আমি পছন্দ করি বাট তার থেকে ব্লুটা বেশি পছন্দ করি। এই আনসারটা আসলে চেঞ্জ করে ফেলবে। এটা দিয়ে জানতে চাই হচ্ছে আপনি আসলে কানেক্টর ওয়ার্ডগুলো ধরতে পারেন কিনা, মানে মানুষের ভাব মধুর্য যেটা এটা ধরতে পারেন কিনা। সো এইখানে আসলে এইটা যত বেশি ভালো প্র্যাকটিস করবেন বাকিগুলোও টু হয়ে আসবে। একাডেমিক লেকচার এখানে আসলে প্যারাফেজ থাকে, এটা এবং এটা মোটামুটি সিমিলার। এখানে হচ্ছে আপনার যেমন সরাসরি ইজি একদম একটার পর একটা কোশ্চেন চলে আসে, এইখানেও গ্যাপ ফেল থাকে, এখানেও গ্যাপ থাকে। টোটাল 10টা কোশ্চেন একটা লেকচারে বলবে, একজনই বলবে। এখানে দুইজনে কথোপকথন করে, মানে দুইজন কথা বলে, এখানে একজনই কথা বলে। এখানে দুইজন কথা বলাতে হয় কি টোন বুঝতে হয় কার আনসারটা নিব। ধরুন অবজেক্টিভে চাইতেছে হচ্ছে টিচারের আনসারটা নিতে, আমি যদি স্টুডেন্টের আনসারটা নেই তাহলে হবে না। তবে ম্যাক্সিমাম সময় স্টুডেন্টের আনসারটাই চাই যে হ্যাঁ টিচার একটা কোশ্চেন করে বা দুজন ডিসকাশন করে, দুজন ফ্রেন্ডও ডিসকাশন করতে পারে, বা দুইটা লাইব্রেরি মেন বা স্টুডেন্টের সাথে ডিসকাশনটা হইতে পারে। তখন আমি কারটা নিব এটা আগে থেকে আমার হচ্ছে প্রেডিকশন করে ফেলতে হবে যে আমার 5টা অপশন আছে, 5টা থেকে আমি আসলে কাকে নিব, কার আনসারটা হইতে পারে, আগে গেসিং করতে হবে। সো আমরা টাইপ ভিত্তিক যখন কোশ্চেনের ডিসকাশনে যাব তখন এগুলো আমি পাবো। খুব ডিটেলসে যাইতে পারবো তা না, বাট আমরা একটা ক্লাসে লিসেনিংয়ের বা একটা ক্লাসে যতটুকু যাইতে পারি ঠিক ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। ওকে, তার মানে এই দুইটা 1 এবং 4-এর মধ্যে দুইটাই গ্যাপ ফিল থাকে এবং দুইটাই আনসার, দুইটার মধ্যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ আনসার আনার জন্য, এবং এই দুইটা দিয়ে আসলে আমরা নির্ধারণ করবো আমাদের ব্যান্ড। এই দুইটা 20-এর মধ্যে আমরা অলওয়েজ সবসময় চেষ্টা করবো 15+ রাখার, তাহলে আসলে আমাদের স্কোরগুলো 7 বা 7+ যাওয়ার সম্ভাবনা থাকে। বাট অবশ্যই 15+ 20-20 রাখার চেষ্টা করুন। বাট এটা করতে গেলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে কথাগুলোর প্যারাফেসটা বুঝতে হবে, মানে কোশ্চেন এখানে যেমন সরাসরি বলে ফেলবে, এখানে একটু একটু প্যারাফেস করবে। তো আমি যখন হচ্ছে কোনো একটা কিওয়ার্ডের আনসার চলে গেলো, পরের কিওয়ার্ডটা আসতেছে কিনা সেটা ট্র্যাক করে রাখতে হবে। তো আমি টাইপটা হয়তো এখন বলতেছি না কীভাবে কী করতে হবে, আমি জাস্ট প্রসেসগুলো বলে যাচ্ছি। সো এই 4টা টাইপই আমার কোশ্চেন আসবে, যার মধ্যে আমি আবার বললাম 1 এবং 4 থেকে স্কোর আনার সর্বোচ্চ চেষ্টা করবেন। 2 থেকে স্কোর আনা যায়, 3 থেকে একটু কঠিন হয়। এইটা যদি ভালোভাবে পারি, এখানে এমসিকিউ থাকে, এই এমসিকিউ যদি আমি ভালোভাবে পারি তাহলে আমি বাকি পুরোটাই পারবো। সো তার মানে এটার প্র্যাকটিসের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। আচ্ছা, তো আমরা যেটা অনেকের মিথ থাকে যে এক্সট্রা 10 মিনিট থাকবে ট্রান্সফার করার জন্য, এটা পারবেন না। মাত্র হচ্ছে 2 মিনিট পাবেন রিভিউ করার জন্য। যদি আপনার টাইপিং স্লো হয় তাহলে স্কোর ড্রপ করবে। টাইপিং স্লো একরকম, আর একটা হচ্ছে টাইপিং করতেছেন বানান ভুল হইতেছে, এটাও কম্পিউটার বেজে হচ্ছে একটা ঝামেলা যে আপনার আগে থেকে বানানগুলা প্র্যাকটিস করে করে থাকতে হবে যে বানানগুলো ঠিক কিনা। এবং বানানের জন্য আপনাদের জন্য এখানে যে শিটটা আছে কমন ভোকাবুলারি ওয়ার্ড, আমি হচ্ছে এটা দিয়ে দিব। এটা হচ্ছে এখানে টোটাল 1200 ওয়ার্ড থাকে, যেটা হচ্ছে জাস্ট লিসেনিংয়ের জন্য আসে। এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অ্যাকসেপ্টেড, এটা এমন না যে এটা কেউ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। আমি যদি এখানে লিখি, দেখেন আমি যদি মোস্ট কমন ওয়ার্ড আইলস লিখি, দেখবেন হচ্ছে কমন এই ওয়ার্ডটা। তো এই ওয়ার্ডটা কমন পাবেন, এটা অনেকেই অনেক ওয়েবসাইটে আছে, বাট আমরা আপনাদের দিয়ে দিব। এই যে এখানে যে 200 আর এই 1200 ওয়ার্ড আছে, এই 1200 ওয়ার্ড হচ্ছে মেইনলি কমন। আমি যদি এখানে এই যে রাখতে পারেন, অথবা হচ্ছে আমি কই গেলাম, এই যে বিভিন্ন এখানে যেতে পারেন, এই যে সরাসরি এটাও পড়তে পারেন। সো এখানে যেগুলো আছে যেমন মানে একটা গ্যাপের মধ্যে হয়তো বা কোনো ডে বসবে, মান বসতে পারে, মানি নিয়ে কোনো কিছু স্টেটমেন্ট বসতে পারে। অনেকে দেখবেন আমরা ভুল করি কোনো একটা বানান, নর্মালি মর্টগেজ দিয়ে ভুল করতে পারি। তো এরকম অনেকগুলো ওয়ার্ড এখানে যেগুলো আসে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো মানে দুনিয়াতে মানে আমরা আমাদের দৈনন্দিন কাজে লাগে সব কিছু মিলিয়ে, এবং এখান থেকে কমন চলে আসে। তার মানে এই 1200 ওয়ার্ড আপনাকে লিসেনিংয়ে ভালো করার জন্য, লিসেনিং ধরেন শুনে ধরতে পারছেন কিন্তু একটা বানানোর জন্য ভুল হওয়া মানে আপনার আসলে এটা কষ্টটা বৃথা। সো প্রথম এবং প্রধান কাজ লিসেনিং করা শুরু করার আগেই এই ওয়ার্ডগুলো সবগুলো আপনি একবার দেখে এক্সেলে তুলবেন, একবার না দেখে আবার লিখবেন। যেমন মানডে বলছেন মুখে মুখে, বাট আবার টাইপ করে দেখেন ঠিকঠাক হয়েছে কিনা। এবং এইগুলো যখন টাইপ করা শুরু করবেন তখনই কিন্তু আপনার হাতের টাইপ স্কিলও চলে আসছে যে আমি ভুল মোটামুটি কম হইতেছে। টাইপ প্র্যাকটিসটা আসলে আপনি প্র্যাকটিস করে করে ঠিক হয়ে যাবে। এবং এই সবগুলোকে খাতায় অবশ্যই মুখস্থ করে লিখবেন না। অনেকে আছে যে এটা আমি ঠিক আছে ডেবিটটা আমি খাতায় লিখে দিকে আমার বানানো হয় কিনা। আপনি অবশ্যই যেটা কাজ হবে আপনি আপনার এক্সেল শিট এভাবে খুলবেন,
খুলে সুন্দর করে আপনি যেটা একবার প্রথম কথা হচ্ছে যে আপনি চেষ্টা করেন এক্সেল শিট নেন, নেওয়ার পর প্রথমটাই হচ্ছে মেইন ওয়ার্ড। এখন মেইন ওয়ার্ডে যেটা হবে যে প্রথম হচ্ছে ডে, এখন আপনি নর্মালি ডে প্রথমে ডেগুলো লিখেন একটা একটা করে করে, লেখার পরে দেখবেন এই 7টা ডে লেখার পরে 2টা ডে বানান ভুল হয়েছে, আপনি জাস্ট ডেগুলো আন্দাজে প্রথমে লিখছেন মানে আপনি না দেখে, তখন এই 2টা ভুল হয়েছে 2টাকে লাল করেন, তার পরবর্তীতে আবার ডে দেখে 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 এটা লেখেন, যেন হচ্ছে এইটা হচ্ছে এগুলো হচ্ছে রিপিটেশন ওয়ার্ড, মানে এখানে দিয়ে দিয়ে ঠিক করবেন। পরীক্ষার আগে যেদিন যাবেন হয়তো এই লাইনে আসবেন, এই লাইনে যেন সবগুলো গ্রিন থাকে, একবার করে অন্তত লিখবেন। এই লালগুলো আপনার জন্য হচ্ছে স্কোর আপনাকে যে কোনো সময় ডাউন করে ফেলতে পারে। প্র্যাকটিসটা এইভাবেই হওয়া উচিত। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। সো এই ওয়ার্ডগুলা যদি আপনি এখনো পর্যন্ত না করে জি থাকেন, আপনার যদি কনফিডেন্ট থাকে আপনি পারেন, তারপরেও ভাই সাজেশন রিকোয়েস্ট এই ওয়ার্ডগুলো একবার হইলেও আপনি দেখে দেখে অথবা না দেখে একবার লিখে একবার চেক করে নেবেন আপনার মানে ওয়ার্ডগুলো আপনার ঠিকঠাকভাবে লিখতে পারতেছেন কিনা। এইখানে কিন্তু মার্কটা লিসেনিং এর মার্কটা চলে যায়। ওকে, লিসেনিং এর প্যাটার্ন নিয়ে সবাই বুঝছি কি বলতে চাইছি? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা জি ভাই ভাইয়া, ক্লিয়ার। কোনো ধরনের কাগজ দিবে না ড্রাফট করার জন্য? আপনি হচ্ছে এক্সট্রা কাগজ পাবেন, বাট ওটা তো এখন এখানে আসলে ওই যে আপনি জাস্ট হচ্ছে রাইটিং এর সময় আমি হয়তো বা ইউজ করতে পারেন এই যে আইডিয়া জেনারেশন করার জন্য, বাট আসলে প্রয়োজন নাই। আপনি আচ্ছা চাইলে ভাইয়া, কিন্তু- আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মানে একদম বিগিনার যারা, তারা যখন শুরু করবে, তো এমন কি কোনো মানে সিকোয়েন্স আছে যে 1 4 1 দিয়ে এক মানে স্টার্ট করা, তারপরে 2 3 এভাবে করে করা, নাকি মানে একদম 1 2 3 আপনি 4 প্রথমত সিরিয়ালি? হচ্ছে যে টাইপ স্টার্ট করা, মানে প্রথম কথা হচ্ছে যে আপনার শুরু যখন করবেন প্রথমত একটাকে ক্লিয়ার করে ফেলা, প্রথম কয়েকদিন 2-1 দিন কাজ করবেন, 2-1 দিন কাজ করে পুরো ধরেন হচ্ছে কেমব্রিজের যে টেস্টগুলো থাকে সেগুলো সবগুলো এককে ট্রাই করা, একে যেন 100% থেকে যায়। 1 2 3 এইভাবে যখন আপনি টাইপ ধরে ইমপ্রুভ করবেন, প্রথমে হচ্ছে এই যে কোশ্চেন টাইপ যদি আমরা দেখি টোটাল 5 রকমের কোশ্চেন আছে, এই 5 রকমের কোশ্চেনটাকে আপনি যখন প্র্যাকটিস করবেন 5 রকমের কোশ্চেন ধরে প্র্যাকটিস করবেন, দেন মক যখন দিবেন পুরোটা একসাথে দিতে হবে, পুরোটা 4টে একসাথে দিয়ে দেন অ্যানালাইসিস করতে হবে কোথায় বলে দিয়েছে, কেন বলে দিয়েছে, কোন জায়গাটা আমি শুনতে ভুল করছি, কি আমার হইতেছে, এগুলো আমরা ইরর লগ মেনটেন করবো, এগুলো হচ্ছে আমাদের কাজ। বাট প্রথম কাজ হচ্ছে আমি টাইপ ধরে আমি পারি কিনা, কথা বুঝছেন? জি ভাই। সো টাইপ ধরে প্র্যাকটিসের জন্য আমরা রিসোর্স দেবো, কি কোথা থেকে আপনি পড়তে পারেন, ম্যাপ কোথা থেকে পড়বেন, ম্যাচিং কোথা থেকে পড়তে পারেন, আমরা আলাদা আলাদা রিসোর্স আমি লিঙ্ক দিয়ে দিব, বাট প্র্যাকটিসটা আপনার করতে হবে। বাট আমরা মেন ক্লাসে ব্যাচে কী করে আলাদা আলাদা পড়ে, বাট আমরা যেটা করি যে ফর্ম কীভাবে টাইপ 1-এ কীভাবে করবো, 2-তে ম্যাপ কীভাবে চিন্তা করবো, ম্যাচিং কীভাবে, এখানে প্রায় প্রত্যেকটাই 10টা 15টা করে করে হচ্ছে ম্যাচিং থাকে, ওই টাইপগুলো প্রথমে প্র্যাকটিস করবো, দেন চলে যাবো হচ্ছে ফুল টেস্টের জন্য কেমব্রিজের বাহিরে কোনো বয় নাই, দরকার নাই। এক্সট্রা হচ্ছে এই যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো যেগুলো লিক হয় সেগুলো প্র্যাকটিস করলে মোটামুটি লাস্ট মান্থের বা 1 মাসে সেখান থেকে প্যাসেজগুলো একটু মোটামুটি কমন আসে, তখন প্যাসেজটা পড়ে গেলে 2-1 বার হয় কি আমি হচ্ছে কোশ্চেনটা প্রেডিক্ট করতে পারি কোন জায়গা থেকে আসবে, যদি আমি প্যাসেজটা জানি। ওগুলো পরের কাজ, বাট ওগুলো নিয়ে এখন মাথা কামানোর দরকার নেই। প্রথম কাজ কেমব্রিজের উপর কিছু নেই, কেমব্রিজের আপনি এখন 11 থেকে 19 পর্যন্ত জাস্ট প্র্যাকটিস করবেন, কখন যখন টাইপগুলো পড়া শেখা হয়ে যাবে, কথা কি বুঝছি? এই টাইপগুলো শিখতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন যদি আপনি ফুললি ফোকাস করেন হয়ে যাবে, তারপরে ফুললি আপনি হচ্ছে ফুল টেস্ট দিবেন, যেটা লিসেনিং দিলে ফুল লিসেনিং দিবেন, একবারে ফুল লিসেনিং দিতে হবে। আমি একটা দিয়ে মিলাইলাম যে আমি এখানে 10টা থেকে কটা হয়েছে, এইভাবে আসলে ইমপ্রুভমেন্ট হবে না, ফুল দিতে হবে, দেন পজ করতে হবে, এগুলো আমরা পরে দিয়ে বলতেছি, এটা রাখছি কোশ্চেনের টাইপে, বাট জিনিসটা হচ্ছে এরকম আর কি। ক্লিয়ার? জি ভাই। ভাই, আমার একটা কোশ্চেন যে হচ্ছে হাইলাইট কিভাবে করব? হাইলাইট বলতে আপনি হচ্ছে যখন করবেন পরীক্ষা দিবেন, আপনি জাস্ট হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ। উপরে থাকবে এই যে কি বলে হাইলাইটার, এরকম হাইলাইটার থাকবে, জাস্ট এইভাবে সিলেক্ট করবেন, হাইলাইট হয়ে যাবে। কোথায় থাকবে? মানে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, হ্যাঁ তো সেখানে আমি যদি দেখাই যে ওদেরটা আছে কিনা জানি না, আমি একটু দেখি হ্যাঁ, ওইটাই আর কি দেখতে চাচ্ছি কোন জায়গাতে আছে। ওদেরটা আছে কিনা আমি একটু দেখি, ওরা মেবি হচ্ছে ওদেরটা না থাকলে আমি হচ্ছে নর্মালি দিচ্ছি, আর আমাদের ওয়েবসাইটেও হচ্ছে চলে আসবে আইএলটিএস পরীক্ষার মকগুলো, সেগুলো দিতে পারবেন, কেমব্রিজ এগুলো। কেমব্রিজের প্র্যাকটিস ম্যাটেরিয়াল গুলা কি আমাদেরকে দিবেন? ম্যাটেরিয়াল পাবেন, কিন্তু ম্যাটেরিয়াল তো আপনি অহরহ পাবেন, বাট আমরা যে প্রসেসে বলতেছি সেই প্রসেসে পড়াশোনা শুরু করেন,
আর আচ্ছা ম্যাটেরিয়াল ওইগুলো শুরু করেন 6টা ক্লাসে মোটামুটি এইটুকু কনফিডেন্ট থাকবেন যে আমি অন্তত পক্ষে নিজে প্রিপারেশন নিতে পারবো, জি এইটুকু বলতে পারি আর কি। আর তারপরেও আমরা অনেক সময় অনেকে যেটা হয় আমাদের যেটা মিথ থাকে যে আমরা গ্রামার পারি না, আমরা কি করবো। সো আইএলসে আসলে আপনাকে অনেক একদম বেসিক গ্রামার থেকে যাইতে হবে না, আপনাকে গ্রামারটা কোথায় লাগবে, আপনার গ্রামারটা লাগবে স্পিকিং এর জন্য, গ্রামারটা লাগবে রাইটিং এর জন্য। রাইটিং এর রাইটিং এর জন্য। জন্য আমরা যদি গুছিয়ে গ্রামার করি, যেমন আমি যদি জাস্ট সব গ্রামার শিখবো না, কিছু গ্রামারকে আমি আইডেন্টিফাই করবো যে ওই গ্রামারগুলো আমি শিখবো, আমার রাইটিং এর ওই গ্রামারগুলো আমি তুলবো, তাতেই দেখা গেছে যে আমার স্কোর চলে আসবে। অর্থাৎ আপনাকে টেকনিক্যাল ওয়েতে আপনাকে যাইতে হবে। যে স্পিকিং এর ক্ষেত্রে আমাদের স্পিকিং এর সেশনে একটু পরে যাইতেছি, তখন আমরা ভাবি কি আমাদের ফ্লুয়েন্ট হইতে হবে, অনেক অ্যাডভান্স ওয়ার্ড দিতে হবে, তাহলে হয়তো বা আমার রাইটিং অথবা স্পিকিং এ মার্ক পাবো। ব্যাপারটা এরকম না, সিম্পল স্ট্রাকচারে কিছু অ্যাডভান্স ওয়ার্ড ঢুকিয়ে আমরা চাইলে হচ্ছে এক্সামিনারকে বলতে পারি যে হ্যাঁ আমিও পারি, তুমি আমার মার্ক দাও। আচ্ছা, ওদের ওয়েবসাইট স্লো, আমরা অন্য কোনো ওয়েবসাইটে এখানে দিব, আমরা যদি দেখি। ভাই ওই ব্রিটিশ কাউন্সিলের ইয়েতে আছে, ব্রিটিশ কাউন্সিলের ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইট আমরা তো ওরা ছোট ছোট ব্রিটিশ কাউন্সিলে ভিডিওতে যেতে দিয়ে পারি, আবার দিয়েছে। হচ্ছে আমাদের মেবি এটা তো যেতে পারি। ওয়েট, আচ্ছা এটা তো Now I've been meaning to ask you for some advice. আচ্ছা এই দেখেন আপু, দেখা যাচ্ছে জি এই যে এখানে হচ্ছে এই ওয়ার্ডটা থাকবে, অডিও স্ক্রিপ্ট এখানে থাকবে, এটা জাস্ট হচ্ছে এটার জন্য এভাবে থাকে। এখানে চলতেছে, এই পাশে দেখেন কোশ্চেন, তো এক পাশে কোশ্চেন, এই পাশে হচ্ছে এটা চলতেছে। এখন দেখেন এখানে জাস্ট আমি যখন এরর করব, দেখেন উপরে কি আসছে, এই যে ক্লিক করলে কিন্তু হাইলাইট থাকতেছে, বুঝছেন? হ্যাঁ, মানে ওই ওয়ার্ডটার উপরে ক্লিক ওটার করলে উপর click হাইলাইট। করলে জি থাকতেছে। সো আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি, করতে পারি। তো আমি যখন নর্মালি এগুলোর প্রসেস আছে কীভাবে প্র্যাকটিস করতে হয়, যে আজকে তো আমরা ওভারভিউতে যাইতেছি, না তো আমরা বলতাম যে এখানে আমরা যখন এটা বলবে প্রথমেই শুরু করার আগে কয়েক সেকেন্ড আমি এখানে দেখতে হবে যে আমাদের প্রসেসটা টাস্ক ওয়ানে যেটা থাকে বা পার্ট ওয়ানে, এখানে আসলে একদম সিকোয়েন্সিয়ালি কোশ্চেনটা আনসারটা আসে। অর্থাৎ সে অবশ্যই দ্য জাংশন যেগুলো নাউন এগুলো বলে যাবে, পেলুমা এটাও বলবে, তার মানে আমি যখন বুঝবো পেলুমা আসছে, তার মানে এই দুইটা আনসার আমি মিসিং করে ফেলছি, অলরেডি আমি জানি না। এখন আমাদের যে সমস্যাটা, আমরা যদি এখানে আসি, আমি যদি দুইটা আনসার না ধরতে পারি, তখন আমাদের মাথাটা গরম হয়ে যায়, আল্লাহ এবার কি হবে। এখন আমি পরেরটাও ভুল করি, আগেরটা তো ভুল ছিলই, তখন আমার স্কোর খারাপ হয়ে যায়। তো আমার প্র্যাকটিসটা এমনভাবে করে আসতে হবে যেন হচ্ছে আমি এই দুইটা মিসিং গেছে, মানে অন্তত এখানে আমার হচ্ছে কনফিডেন্টটা বুস্ট আপ হইতে হবে, এখান থেকে আমার হচ্ছে ভয় পাওয়া যাবে না, পরে এগুলো যেন আনসার করতে পারি। তো এই প্র্যাকটিসটা একদিনে হবে না। ধরেন আপনি ভাবতেছেন যে হ্যাঁ ঠিক আছে, কালকে কয়েকদিন প্র্যাকটিস করছেন, আপনি পরীক্ষা হলে চলে যাবেন, হয়ে যাবে, এটা হবে না। আপনি আসলে দুই একটা ভুল যাবে, দুই একটা আপনার স্কিপ করতে হবে। এখন দুইটা স্কিপ করার পরে পরে যে গেলেন, এই পরেরগুলো যাতে ঠিকঠাক হয়। অবশ্যই নাউন মনে রাখবো, নাউন যেগুলা এবং শাল ওয়ার্ড এগুলো অবশ্যই ওয়ার্ডটাও ইন্ডিকেট করবে। ধরেন আপনাকে যে তো যতভাবেই বলুক না কেন, আপনি যতভাবেই বলুক না কেন, লিসেনিংয়ের প্রত্যেকটা পার্টে যদি নাউন থাকে এবং হচ্ছে এইরকম নিউমেরিক্যাল নাম্বার থাকে, এটা উচ্চারণ সে করবেই। ইফ সে এখানে আছে, তার মানে আপনার পরেটাই আনসার আছে। ইফ সে এখানে চলে আসছে, তার মানে আগে আনসারটা চলে গেছে। কথা কি বুঝছি? ক্লিয়ার? জি সো এটা আসলে পরীক্ষা করতে করতে আসলে আমরা করব। আচ্ছা এখানে আসি, এই টোটাল 5 রকমের আছে, আমরা 5 রকমের টাইপটাই আসলে লিসেনিং যে কাজটা, সেখানে আমরা কি কি আসলে হ্যাকস ইউজ করতে পারি, কিভাবে আসলে এমসিকিউ সহজে আইডেন্টিফাই করতে পারি, আমরা প্র্যাকটিস করব লিসেনিং ক্লাসে। সো নেক্সট ক্লাসে যদি আপনারা থাকেন, এইগুলো প্রত্যেকটা টাইপ কীভাবে করতে হয় সেটা আমরা পাবো। অর্থাৎ আমাদের এই টাইপগুলোই পরীক্ষায় আসে আলটিমেটলি, এই টাইপগুলো আগে জানতে হবে, দেন আমি আসলে ফুল টেস্টে ক্যামব্রিজে পরীক্ষা দিব। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে যেমন অডিও স্টার্ট হওয়ার আগে,
কিছু সময় আমাকে কয়েক সেকেন্ড যেটাই পাবো না কেন এই সময়টার মধ্যে আমাকে অবশ্যই কী করে বলতে হবে, প্রেডিক্ট করে বলতে। আমি যেটা বললাম যে অনেকেই অনেক রকমভাবে পড়াবে, বাট আমাদের যেটা যে আপকামিং কোশ্চেনটা রিড করে ফেলতে হবে, কী হবে, কেন হবে, কি বলতে চাচ্ছে, যত ইজিলি পারা যায়, যত দ্রুত পারা যায়। এবং দ্রুত পড়ারও কয়েকটা টেকনিক আছে। দেখবেন এমসিকিউ অনেক বড় কোশ্চেন, অপশনগুলো অনেক বড়, এটাও পড়া যায়, কিন্তু এটাকে অর্ধেক করে ফেলতে হয়। আমরা অর্ধেক করে ফেলি, এটাকে বলা হয় স্কিমিং টেস্ট। অর্ধেক করে জাস্ট অর্ধেকের মধ্যে পজিটিভ নেগেটিভটা ধরার পরে হচ্ছে সেখানে রাখি, দেন আসলে প্রেডিক্ট করি যে এই অ্যান্সারটা কেন হইলে আসবে, দেন যে কিওয়ার্ডটা সেটাকে হাইলাইট করে রাখি, দেন আসে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার অডিওটা শুরু করার আগে এটা করে ফেলবো, যখন লিসেনিং করব তখন হচ্ছে এই যে ডোন্ট প্যানিক ইফ ওয়ান মিস, আমি যদি কোনো একটা মিস করি প্যানিক করার দরকার না, আমার ইমিডিয়েটলি পরেরটা আমাকে কনফিডেন্টলি জাম্প করতে হবে। বুঝছি? ক্লিয়ার? জি ভাই। জি। সো আমার বারবার কথা হচ্ছে আমার এইটা হচ্ছে আফটার সেকশন 2 মিনিটের মধ্যে হচ্ছে স্পেলিং চেকটা করে ফেলতে হবে। এবং ভাই আবারও বলতেছি 1200 ওয়ার্ড আমাদের জন্য হচ্ছে লাইফ সেভার হতে পারে, ওই ওয়ার্ডগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এটা এমন না যে কোনো একটা মেন্টর আপনাকে দিছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড যে এগুলোই বারবার আসে এবং আমাদের রিয়েল লাইফে আসলে এইগুলোই ঘুরে ফিরে এই ওয়ার্ডগুলো, সো ওগুলো একটু পড়বেন। আচ্ছা, এটা হচ্ছে লিসেনিংয়ের ক্ষেত্রে। আমরা লিসেনিং ক্লাসে প্রত্যেকটা জিনিস ডিসকাশন করবো এবং কীভাবে পড়া যায় এগুলো করবো। প্রথমত হচ্ছে আমরা বুঝছি লিসেনিং 30 মিনিট এবং 2 মিনিট শুধু সময় পাবো। এবং আমরা কিছু ওয়েবসাইট দিব, যে ওয়েবসাইট থেকে আপনি আসলে প্র্যাকটিস করবেন। এবং প্রথম কাজ আপনাকে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা নর্মাল যে হোমওয়ার্কটা, সেই হোমওয়ার্কটা হচ্ছে একটা দিব হচ্ছে স্পিকিংয়ের, আরেকটা দিব হচ্ছে 1200 কমন ওয়ার্ড আপনি খাতায় লিখবেন, আরেকটা দিব হচ্ছে একটা টেস্ট দিবেন। আমরা শুরু করার প্রত্যেকটা আলোচনা করবো। টেস্টটা কি, আপনি অফিসিয়াল টেস্টে দেন, প্রথমে ক্যামব্রিজ বা কোনো আউটসাইড টেস্ট দেওয়ার দরকার নেই। দুইটার মধ্যে যে কোনো একটা টেস্ট দিবেন। একটা হচ্ছে যে আইডিপির একটা টেস্ট আছে। এখন আমাদের কিছু মিথ থাকবে, কিছুক্ষণ পরে আপনারা বলবেন ভাই আইডিপিতে দিব না ব্রিটিশ কাউন্সিলে দিব। দুইটারই বাস্তবসঙ্গত দুইটার এক্সাম্পল আমি দিব। দুইটাতেই আমার মানে এক্সপিরিয়েন্স আছে দেখার, দুইটাই আমি দেখাবো যে কেন কোনটাতে দেওয়া উচিত, কেন দেওয়া উচিত না। ব্রিটিশ কাউন্সিলেরও সেম একটা হচ্ছে IELTS এর ফর্মুলেশন টেস্ট, এটা হচ্ছে আপনি ফ্যামিলিয়ার হওয়ার জন্য এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন। আমি নর্মালি হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড করে দিব। এই দুইটা যে কোনো একটা ফুল টেস্ট দিবেন, পারেন না পারেন ডাজন্ট ম্যাটার, আপনি ফুল টেস্ট জাস্ট ক্লিক করে করে যাবেন। যদি পারেন ভালো, স্কোরটা আমাকে বলিয়েন, না পারলে সমস্যা নেই, বাট দিয়ে যাবেন প্রত্যেকটা টাইপ। তাহলে হবে কি আমি যখন পরের ক্লাসটা করাবো তখন একদম ফ্যামিলিয়ার থাকবেন যে ভাই আমি 4টা সেকশন দিছি, এর মধ্যে ওইটা অনেক স্পিডে চলে গেছে, ওইখানে আমি আসলে ইমপ্রুভটা কীভাবে করবো। বা ওই জায়গাতে আমি দেখা গেছে যে আমি পারি, বাট তারপরে বানানে এই জায়গায় ভুল হয়েছে, বা রিডিংয়ে দেখা গেছে আমি সব পড়তে গেছি, ঝামেলা হয়ে গেছে। অনেকে আবার ভাই আপনি স্কিমিং কথা শোনা যায় না একটু আগে। বাকিরা শুনেন নাই? বাকিরা ক্লিয়ার শুনতে পাচ্ছি? না ভাই, একটু মিস হয়ে গেছিল। মাঝখানে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে বোধহয় মিউট হয়েছিল। মিউট তো হয় না, নেটওয়ার্কের জন্য হইতে পারে। কি কতটুকু শুনছি? ওই যে ভাই আপনি যে অসুবিধা বললেন যে নাই। হচ্ছে প্র্যাকটিস করার জন্য ফুল টেস্টটা দিব, সব না পারলেও অসুবিধা নাই, এইটুকু শুনছি, তারপরে শুনি নাই। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতেছি তাহলে ফুল টেস্ট আপনারা যেটা দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা, আপনি বাইরে দেওয়া দরকার নেই। আপনি যদি এখনো আইএলটিএস অন্য জায়গায় প্রিপারেশন নেন বা নিজে অনেকটুকু পড়েও ফেলেন, জাস্ট 6টা ক্লাস একটু আমার অনুযায়ী যান, যেহেতু আমি 1-1.5 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিব। এরপরে ভাই আপনি আবার আপনার ফিল্ডে যান, মানে জাস্ট এই হোমওয়ার্কটা সাথে রাখেন আর কি, অন্যগুলোর সাথে দেখেন কিছুটা ইমপ্রুভ না করতে পারলে আমাকে বলেন। 6টা ফ্রি ক্লাসেই প্রথম কাজ হচ্ছে আপনি ফ্যামিলিয়ারেশন যে টেস্টটা এটা দিবেন। দেওয়ার পরে এরপর আমাকে জাস্ট বলবেন নেক্সট ক্লাসে যে আমি এই পরীক্ষাটা দিছি, দেওয়ার পরে আমাকে এই ঝামেলাগুলো হয়েছে, আমি আসলে এটা কি বলবো। আদারওয়াইজ আপনি আপনার অন্য প্র্যাকটিস তো করবেনই, বাট এইখানে আসলে এই 6টার মানে এই পরীক্ষাটা দিবেন। এখন যে কোনো একটা থেকে, হয়তো বা আইডিপি থেকে অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে, যে কোনো একটা দিয়ে আসবেন। সেকেন্ড কাজ হচ্ছে মোস্ট কমন ওয়ার্ড যেটা, এই ওয়ার্ডের যে লিস্টটা, এই লিস্টটা তো আমি প্রোভাইড করে দিব, বা যাদের কাছে আছে তো ভালো। এখন একটু সিরিয়াস নেন, অনেকের কাছে আছে বাট অনেকে হয়তো সিরিয়াসলি আমি দেখি নাই, বা একবার দেখে গেছি আল্লাহ আমি তো এটা পারি, এটা পারি, চোখে ভুলে গেছি, এই কাজটা হবে না। আপনারা অবশ্যই সবার একটা ডক ফাইল থাকতে হবে, অবশ্যই কপি না, এখান থেকে এখানে কপি করে আমরা বসাতে পারি। এই ফাঁকিবাজিটা নিজের লাইফের সাথে করিয়েন না, কারণ হচ্ছে বুঝে নিত আইএলটিএসটা কী জিনিস।
জাস্ট হাতে হাতে টাইপ করে প্রত্যেকটা ওয়ার্ড 1200 ওয়ার্ড অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে আমাকে জমা দিবেন। যেহেতু মাঝখানে নেক্সট মঙ্গলবারে নিব, সো মাঝখানে 3-4 দিন আছে, এইটুকু এনাফ। প্রিপারেশন করতে গেলে এই প্র্যাকটিস নিতে হবে। সেকেন্ড থার্ড হোমওয়ার্কটা যেটা, সেটা আমি একটু ডিসকাশন করতেছি, স্পিকিংয়ের একটা হোমওয়ার্ক দিব, সেটা আপনারা করে আমাকে জমা দিবেন। এই 3টা হোমওয়ার্কটা বুঝছি, করবো তো ইনশাল্লাহ, জাস্ট একটু সিরিয়াস নিব কিনা। এটা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক দিছেন ভাইয়া? হ্যাঁ, এগুলা এটা জাস্ট আমাকে, আমার তো এমন না যে আমি হচ্ছে কোর্স করে দিয়েছি ধাপে ধাপে যাবো, আমারটা আসলে আপনাকে একটা ফরমেশন অল্প দিনের মধ্যে আনতে হবে। দ্যাটস আমি মানে এটা কি কালকে দিতে হবে ভাই? কালকে না, নেক্সট ক্লাস 1 তারিখে। ও 1 তারিখ, 1 তারিখ। আচ্ছা সো জি মাঝখানে 1 তারিখ না, আমি একটু দেখি, 28 নাই যে, পরশুদিন। 3 তারিখ, সরি, আপনার হচ্ছে 28, 29, মাঝখানে 3 দিন সময় আছে, এনাফ সময়। হ্যাঁ, সো জি এই জিনিসগুলো আপনাদের করতে হবে, পরে আসতে হবে। আমি পরের পার্টে যাইতেছি, ভাই তার আগে কি হোমওয়ার্ক ছিল একটু রিপিট করতে পারবেন? স্কিপ করে গেছি। প্রথমত হচ্ছে আবার এই আইএলস এর পরীক্ষাটা দিবেন, অথবা আইডিপিতে অথবা ব্রিটিশ কাউন্সিলে, নট কেমব্রিজ। আমি বলি নাই কেমব্রিজের জন্য, যখন আমি প্রত্যেকের টাইপ আলোচনা করবো তখন কেমব্রিজের জন্য। এখন বললাম যে অ্যাজ এ নিউবি হিসাবে আপনি জাস্ট পরীক্ষা দিবেন, যে কোনো একটাতে পরীক্ষা দিবেন। এটা লিখে যখন সার্চ দিবেন তখনই অনলাইনে চলে আসবে, অথবা আমি এখানে লিঙ্কই অ্যাড করে দিব, পরে জাস্ট এখানে থাকবে। ওকে, সো এই দুইটার যে কোনো একটা পরীক্ষা দিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কথা হচ্ছে আমি এই মোস্ট কমন ওয়ার্ডগুলো একটা এক্সেল ফাইলে লিখবো, দেখে দেখে লিখবো, দেন আমি চোখ বন্ধ করে লিখবো। এটা চোখ বন্ধ করাটা আপনার কাজ, আপনি প্র্যাকটিস কতদিন করবেন, বাট অবশ্যই হাতে এটা দেখে দেখে হইলেও আমি জাস্ট টাইপ করে এক্সেল শিটে বসাবো। বুঝছি দুইটা কাজ। জি থার্ড কাজ স্পিকিং আমি পরে বলতেছি। এই 3টা জি কাজ ভাই। যদি করে আসেন ভাই, আপনাকে 6 দিনে আমি একটা ফরমেশন আনতে পারবো, যেটা হয়তো বা আপনি অনেক জায়গায় কোচিং করে করতে পারেন নাই। আচ্ছা, সেকেন্ড আসি, লিসেনিং এ। ভাই 2 নাম্বারের ডক ফাইলের যে কাজটা হোমওয়ার্ক, এটা কিসের? এটা দেই নাই এখন, একটু পরে। আচ্ছা, তার মানে আমরা এইটুকু বললাম যে স্পেলিং মিস্টেকের জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি প্রথম দিনই। এটা যদি আমি করে ফেলি তাহলে স্পেলিং মিস্টেকটা আমার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ভাই আমার প্রবলেম তিনটা থাকবে কাজ, না। 3টা হোমওয়ার্ক বুঝি নাই, আরেকবার একটু রিপিট করতে হবে, ভাইয়া, সরি। অনেকবার বললাম। একটা হচ্ছে আপনি ওই টেস্টটা দিতে বললেন, আরেকটা হচ্ছে 1200 ওয়ার্ড টাইপ করতে বললেন, আরেকটা কি? আরেকটা আমি বলি নাই এখনো, বলবো পরে, ওয়েট করে। ওকে, সো তার মানে আমরা একটু ধাপে ধাপে যদি পড়ার চেষ্টা করি, দেখেন প্রথম কাজে আমি দিয়ে দিয়েছি কি, একটা পরীক্ষা দিয়ে একটা আইএলটিএস সম্পর্কে জেনে আসার জন্য, যেটা আমি প্রথম ক্লাস হিসেবে আপনাদের অনেক। সেকেন্ড কাজে আমি বলে দিয়েছি স্পেলিং মিস্টেক, লিসেনিংয়ের জন্য একদম লাইফ সেভিয়ার, পাশাপাশি রাইটিংয়ের জন্য। সো 2টা কাজ হয়ে গেল। এবার আসি রিডিংয়ে। ভাই রিডিংয়ে কি, রিডিংয়ের 60 মিনিট টোটাল, 60 মিনিটে 3টা পেসেজ আমাদের আনসার করতে হয়, অ্যাজ ইট ইজ 40টা কোশ্চেন থাকে এবং টোটাল 60 মিনিটে 3টা পেজ দিতে হয়। তো প্যাসেজ এবং কোশ্চেনগুলো সাইড বাই সাইড থাকে। সুবিধা কি কম্পিউটার বেজে, আবার বললাম সাইড বাই সাইড, এক পাশে হচ্ছে ওই যেভাবে দেখাইলাম প্যাসেজ থাকে, আরেক পাশে কোশ্চেন থাকে। আমি প্যাসেজটাকে হাইলাইট করতে পারবো, আমি চাইলে এই প্যাসেজ থেকে কোশ্চেনটা মানে এটা কপি করে এনে বসাইতে পারবো অপশনে। যেটা অনেক সময় আমরা কি হয়, ওই যে খুঁজে লিখতে হয়, লিখতে গিয়ে যদি কোনো জায়গায় হচ্ছে মানে লেখা কাটাকাটি হয়, তাহলে যেমন কাটাকাটি হইলে যে সমস্যাটা কি হয়, আনসারটা বাদ চলে যায়। এই ক্ষেত্রে এই অসুবিধাটা নাই, আমি চাইলে এখানে হাইলাইট করে এটা কপি করে এনে এই পাশে বসাইতে পারবো। প্যাসেজে বুঝছি সুবিধাটা কি, আমি চাইলে প্যাসেজে হাইলাইটও করতে পারবো। ক্লিয়ার? এটুকু বুঝছি। জি ভাইয়া। চাইলে আমি সেন্টেন্স হাইলাইট করতে পারবো, যেহেতু আমার ডান পাশে থাকে আমার কিন্তু সহজে আমি স্কিম করতে পারবো। স্কিম মানে কি, প্যাসেজটাকে মানে আমি কিওয়ার্ড ধরে বের করে ফেলা, আমার গুরুত্বপূর্ণ লাইন কোনটা, আমি চাইলে এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন এই পাশ থেকে ধরে আমি পরের পাশে ইজিলি আমি করে ফেলতে পারবো। কথা বুঝছি? জাস্ট এইটুকু আমি করতে পারবো। দ্যাটস ওয়াই এটা আমার হচ্ছে রিডিংটা কিন্তু সহজ তুলনামূলকভাবে। আমি যদি চিন্তা করি পেপার বেস থেকে কম্পিউটার বেসে সহজ, যে আমি যেহেতু হচ্ছে কপি করতে পারতেছি। আগে হয়তো কি আমার প্যাসেজটা এক পেজে যায়, অন্য পাশে আনসার থাকতো, মানে কোশ্চেন থাকতো, এই কোশ্চেনগুলোকে আমি খুঁজতে খুঁজতে আবার এখানে আসতে হতো, আমার জন্য একটু হ্যাসেল, যেটা যে বারবার পেজটা উল্টাও, এই কাজটা এখানে হাতের বাম পাশে থাকতেছে প্যাসেজ, ডান পাশে কোশ্চেন, জাস্ট মিলাবো।
এইটুকু আমি এখানে সুযোগ পাবো। তো 3টা পেসেজ থাকবে। এখানে টাইমটা হচ্ছে সব থেকে বড় এনিমি হিসেবে কাজ করবে আপনার জন্য, মানে রিডিংয়ের ক্ষেত্রে সব থেকে বড় এনিমি হচ্ছে আমার টাইম। কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের যে মিথ্যা থাকে, আমরা কি করি, টাইম বেশি প্যাসেজ ওয়ানের যে কোশ্চেনগুলো টোটাল তো 13টা করে থাকে, একটাতে 14টা থাকে, বাকি নর্মালি 13টা করে থাকে। এখন 13টা কোশ্চেন আনসার করতে যে আমরা আসলে দেখা গেছে অনেক সময় বেশি নিয়ে ফেলে, অনেক সময় প্রথম প্যাসেজটাই আমার আধা ঘন্টা চলে যায়, যেখানে প্রথম প্যাসেজটা মাস্ট বি 15 থেকে 18 মিনিটের মধ্যে আনতে হবে সর্বোচ্চ। বাসায় প্র্যাকটিস করবো টার্গেট নিয়ে 12 মিনিটে কমপ্লিট করার, 12 মিনিটের না হলে 15 মিনিট, সর্বোচ্চ 18 মিনিট, এর বেশি 1 মিনিট যাবে মানে আপনি নিজের ক্ষতি করে ফেলছেন। তো এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। এটা কীভাবে ঠিক করব? প্রথম যে প্যাসেজটা থাকে এই প্যাসেজটা সবসময় সবার জন্য সবসময় ইজি থাকবে, এবং এখানে গ্যাপ ফিল এবং ট্রু ফলস বেশি থাকবে। সবার আগে গ্যাপ ফিল অথবা ট্রু ফলস, এই দুইটা টাইপ বলতেছি, এটাই থাকবে মেজরিটির সময়, এটাই থাকে। যদি না অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু হয় যে অনেক হার্ড করতে হবে, তখন আসলে ম্যাচিং টিচিং দেয়। বাট আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারেন গ্যাপ ফিল অথবা ট্রু ফলস আপনি পাবেন, এবং মেজরিটি জায়গায় এটাই পাবেন। তার মানে কি আপনি প্রথম পেসেজটা ইজিলি আপনি স্কিম করে আনসার করতে পারবেন। তো এইটাকে অবশ্যই বাসার মধ্যে টাইম দিতে হবে 12 মিনিটে কমপ্লিট করা। আপনি যত যার কাছেই পড়েন, যেভাবেই পড়েন, আপনাকে যদি 12 মিনিটের মধ্যে বাসায় প্র্যাকটিস করেন, সর্বোচ্চ পরীক্ষা হলে 15 মিনিট, আমি যদি ঘাবড়ে যাই 18 মিনিট, এর বেশি নেওয়া যাবে না, না হলে আপনি পুরোটা আনসার করতে পারবেন না। আচ্ছা, অনেক সময় আমাদের মিথ থাকে কি যে পেসেজ 1 শেষ করি, তারপরে পেসেজ 2 দেখবো, তারপর পেসেজ 3 দেখবো, এরকম না। অনেক সময় হতে পারে ওটা তো হচ্ছে আপনি কি বলে এটা ক্যামব্রিজের ট্র্যাপে পড়ে গেলেন। আপনি প্যাসেজ 1 করার পরে হইতে পারে প্যাসেজ 3টা প্যাসেজ 2 থেকে সহজ। তো আমাদের সমস্যাটা হয় কি, অনেক সময় আমরা দেখা যায় প্যাসেজ 1 এর পরে প্যাসেজ 2টা করি, ও 2টা সলভ করতে যায় আমাদের এমন সময় যায় যে 3টা এত ইজি ছিল, তারপর আমি আনসারটা করতে পারি নাই। আমি পড়তে গিয়ে দেখি আল্লাহ এটা তো ইজি, এটা তো চাইলে আমি পারতাম। এখানে দেখি যে গ্যাপ ফিল আছে, এখানে ট্রু ফলস আছে, বাট আমি প্যাসেজ 2তে দেখা গেছে যে নেম ম্যাচিং, তারপর হচ্ছে হেডিং ম্যাচিং, এগুলো টাইপের আছে, তার মানে আমার ওখানে সময় বেশি গেছে। তো তবে সামারি আছে, ওইখানে সময় বেশি গেল। তো আমরা কিন্তু প্রথমেই আমার প্রথম পেসেজটা করার পরে 2 না 3 করবো, এটার জন্য আমি 30 সেকেন্ড সময় নিব যে আমি 2 নাম্বারটা আগে পড়বো না 3 নাম্বারটা আগে পড়বো। এটা যদি আপনি টেকনিক্যালি গ্যাস ধরতে পারেন, তাহলে আপনার পরীক্ষা হলে আপনি হচ্ছে একটা স্মার্ট মুভ করলেন। কথা কি বুঝছি? কি বলছি এটা? ও একটা ক্রাইটেরিয়ার এটা কিভাবে করবো ভাই? আপনি আসলে ডিসিশন এটা নেবেন। কি হচ্ছে টেনে পিছনে দেখে ফেলবো আগে 3 নাম্বার পেসেজটা, হ্যাঁ, এটা দেখে ফেলবো, এটা দেখে জাস্ট আমি বললাম কি এটা 30 তারপরে সেকেন্ড। ডিসাইড করব কোনটা করব। 30 সেকেন্ড, 2 এবং 3 এর মধ্যে এক না এক মাস বি দিবেন আগে। বুঝছি? বুঝছি। সো এটা কেন হয়? এটা আমাদের সমস্যাটা হয় এই জন্যে যে আমরা অনেক সময় একের পর 2 করতে যাই, 2 এ আমরা কোশ্চেনগুলো যেগুলো দেখি, যেমন আমরা সামারি, নেম ম্যাচিং এবং হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, এগুলো যখন আমরা করতে যাই একটু তুলনামূলক সময় বেশি লাগে। বাট অন্যদিকে আমি যদি এমসিকিউ এবং হচ্ছে যদি গ্যাপ ফিল এবং যদি ট্রু ফলস পাই 3rd নাম্বার পেসেজে, ওটা যদি আমি আগে করে ফেলি, দেখা গেছে যে আমি এটা ইজিয়েস্ট ওয়েতে আমি অ্যাকুরেসি বাড়াইতে পারবো। দ্যাটস ওয়াই আমরা কোশ্চেন দেখে, প্যাটার্ন দেখে আমি ডিসিশন নিব আমি 2 নাম্বারটা না 3 নাম্বারটা আগে করবো। এটা কি বুঝতে পারছি? জি, কিন্তু হচ্ছে আমি কোন কোন কোশ্চেন থাকলে হচ্ছে স্কিপ করব ওই প্যাসেজটা 2 নাম্বার ওইটা আমরা প্যাসেজটা। রিডিং ক্লাসে বলবো ডিটেইলসে কেন করব, এটাও আচ্ছা দেখাবো। ঠিক আছে? আচ্ছা বাট আমি এখন বেসিক ধারণা দিচ্ছি, এটা আপনাদের জানা উচিত, রাইট? আচ্ছা, দেন হচ্ছে কোনো এক্সট্রা টাইম পাবেন না যে আপনি তোলার জন্য, এবং এখানে যেমন বানান ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি প্যাসেজে বানানটা পাবো, জাস্ট কপি পেস্ট করে এখানে এসে বসাবো, এইটুকু আমি এখানে সুবিধা পাবো। সেকেন্ড কথা হচ্ছে আপনি হচ্ছে আপনি যদি হচ্ছে একদম শর্টকাট ওয়েতে প্যাসেজ থেকে না বের করতে, এখানে কিন্তু আপনাকে বলে নাই যে পুরো প্যাসেজটা আপনার বুঝতে হবে। এটা একটু খেয়াল রাখেন, আইএলস আপনার পুরো প্যাসেজটা বোঝার জন্য যদি চেষ্টা করেন তাহলে আপনি এটাকে পার করতে পারবেন না। কোশ্চেন ওয়াইজ আপনি এটাকে যাবেন, যেমন আপনি গ্যাপ ফিল আছে, গ্যাপ ফিলের প্যাসেজ 1-এ আপনার পুরো কোশ্চেন কেন পড়তে হবে? আপনার সেন্টেন্স আছে, গ্যাপ আছে, জাস্ট ওই সেন্টেন্সটা পড়লে বা এর আগে এবং পরে সেন্টেন্সটা বললে আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমি পুরো প্যাসেজটা বুঝে চেষ্টা করবো কেন? এবং হচ্ছে এই যে প্যারাগ্রাফ হেডিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম লাইন এবং শেষ লাইন পড়লে মোটামুটি আইডিয়া পাওয়া যায় কোনটা হবে, এবং হচ্ছে ম্যাক্সিমাম আমি পরের লাইনটা পড়বো। আমার পুরো প্যাসেজটা পড়ার, এখানে পুরো প্যাসেজটা বোঝার আমার চেষ্টা করা উচিত না, বরং আমার চেষ্টা করা উচিত যে আমরা অ্যাকুরেসির দিকে যাওয়া। সো এগুলো আমরা আসলে প্র্যাকটিস করবো। বাট টাইম ম্যানেজমেন্ট যদি দেখি, সর্বোচ্চ 18 মিনিট, বাট 15 মিনিটের মধ্যে হয়ে যেতে হবে। প্যাসেজ 2 20 মিনিট এবং প্যাসেজ 3টা 22 থেকে 25 মিনিট, বিকজ আমরা জানি প্যাসেজ 3টা আমাদের কঠিন পড়বে, যেহেতু আমরা যদি স্মার্টলি মুভ করি প্যাসেজ 2টা আমরা একটু অল্প এতে পড়ে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝছি?
সো জি আমরা ভাইয়া। এখানে কি করতে হবে, আমরা আবার বলছি যে আপনি কি করবেন না, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন না, আপনার চেষ্টা করা হবে যে আনসার করার চেষ্টা করা, আনসারের জন্য পড়া। সো দুইটা পড়া ডিফারেন্ট, একটা হচ্ছে বোঝা পুরো প্যাসেজটা কি বলতে চাইছে গল্পটা, আর একটা হচ্ছে আনসারের জন্য পড়া। কখন বোঝার জন্য পড়বেন? যখন আপনি প্রিভিয়াস আইএলটিএস কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন ক্যামব্রিজের বাহিরে, যেগুলো থেকে রিপিটেড আসার সম্ভাবনা থাকে, সেই প্যাসেজগুলো বুঝে যাবেন এমনভাবে যে পরীক্ষা হয়ে গেলে প্যাসেজটার জন্য অন্ততভাবে চিনেন। প্যাসেজ চিনলে আনসারগুলো আপনার জন্য ইজি হবে। রিডিং এইটুকু কি বলছি বুঝছি ভাইয়া? জি ভাইয়া। ওকে, একটু ওয়েট। আচ্ছা, তারপরে আসি হচ্ছে কোশ্চেন টাইপ। এখানেও সেম, আমরা কোশ্চেন টাইপ প্রত্যেকটা টাইপের জন্য আমরা জাস্ট পুরোটার জন্য একটা ক্লাস নিব, একটা ক্লাসে আমরা যতটুকু আমরা আসলে পারি। বাট কোশ্চেন টাইপ যদি আমি চিন্তা করি, ওকে, সো কোশ্চেন টাইপ যদি চিন্তা করি টোটাল 8 রকম বা হচ্ছে 7 রকম আমি বলতে পারি, যার মধ্যে 50% কোশ্চেন আসবে হচ্ছে দুইটা ক্যাটাগরির মধ্যেই। এই দুইটা ক্যাটাগরি কি, 50% যদি আমি চিন্তা করি, দুইটা ক্যাটাগরি হচ্ছে আমার গ্যাপ ফিল এবং ট্রু ফলস। এই গ্যাপ ফিল এবং ট্রু ফলসই দেখা গেছে আপনি টোটাল 40টার মধ্যে দেখা গেছে যে 20-26টাও চলে আসে অনেক সময়। মানে আপনি মিলাই যদি না পারেন, ক্যামব্রিজে যান, যার পরে দেখেন 3টা সেট করেন, দেখার পরে দেখা যায় যে 22, 23, 24, 25 এরকম 24-25টা, অনেক সময় 26টা থেকে যায় জাস্ট গ্যাপ ফিল এবং ট্রু ফলস যদি পারেন। তার মানে এই দুইটা একদম মেজর এরিয়া দখল করে রাখছে, বাকিগুলো অল্প অল্প করে আসে প্যাসেজ 2তে, এটাতে কিছু এটাতে কিছু, এগুলো মিলিয়ে টিলিয়ে আসে। বাট এই দুইটা পারলে মোটামুটি দেখা যায় যে আপনি 6.5 অথবা 6 পাওয়ার সম্ভাবনা থাকে, জাস্ট গ্যাপ ফিল এবং ট্রু ফলস যদি ভালো করে পারেন, বাকিগুলো যদি একটু কমও পারেন। তো বাকিগুলো দিয়ে আপনি আসলে ব্যান্ড বাড়াবেন, বাট আপনার স্কোর 6 বা 6.5 পাওয়ার জন্য গ্যাপ ফিল এবং ট্রু ফলস যদি ভালোভাবে পারেন, বা ইয়েস নো নো নট গিভেন, বা এটা যদি আমি ভালোভাবে জানি, ডিসিশন দিতে পারি, এগুলো ডিসিশন দেওয়ার টেকনিক আছে, মানে একটু স্মার্ট মুভে যদি আমরা করতে পারি তাহলে আমরা পারবো। এবং এগুলা যারা জিআরই আমাদের এখানে ম্যাক্সিমেশন জিআরই করছেন, ভাই আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনি আসলে এখানে ধরা খাবেন না, আপনি রিডিংয়ের ক্ষেত্রে সব থেকে স্মার্টলি যাইতে পারবেন ইফ আপনি জিআরই আরসি পড়ে গেছেন, তারপরে যদি রিডিংয়ে আপনার যদি 7.5 বা 8 না পান, তাহলে এটা আপনার ভুল, কারণ এখানে যে ডিসিশন নেওয়া জানতে হয়, বাট এখানে কঠিন না, যতটা কঠিন আমি জিআরই আরসিতে পড়ছি, এইটুকু কম্পারিজন তো করতে পারি, রাইট? ভাই আমি 6.5 পেয়ে আসছি রিডিং এখন এ। বলেন, মানে কম্পারিজনে কি এটা ইজি না প্যাসেজটা মানে বুঝতে? এটা খুবই ইজি, কিন্তু আমি তো পেলাম না, আমি ওই তো যে জিআরই ডিসিশন দিতে পারেন নাই, হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন, এ এগুলো আপনি আমি খুবই বলেন, আমি যে সোজা। ভুলটা ওই বলছি। ওই প্যাসেজের থেকে এই প্যাসেজ আকাশ পাতাল, মানে অনেক সোজা, অনেক। আচ্ছা আপু, আমি যেটা বললাম যে গ্যাপ ফিল এবং ট্রু ফলসে মেজরিটি জায়গা দখল করে, এটা কি ভুল? না না, এটা ঠিকই আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি তো অনেক এখানে অনেক ডিসিশন দিতে পারি স্ট্র্যাটেজি, যেমন এই যে কোনটা করব, এই ডিসিশন আমিও নিতে পারি না, এবং অনেক সময় আমি দুই নাম্বার করার পরে আমি বুঝেছি যে আমার 2 নম্বর আগে করা উচিত হয় নাই, বাট আই ডিডন্ট নো যে আসলে 2 নাম্বার আর 3 নাম্বার কিভাবে চুজ করব আমি। আচ্ছা, এটা আমরা পরে ক্লাসে ডিসকাশন করব, বাট আমি যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট রাইট? এখন আপনি তো প্র্যাকটিস করছেন, বুঝছেন তো, পরীক্ষা দিয়ে আসছেন, কেন জি জি আমি এই কথাগুলো বলতেছি আর আশা করি রিলেট করতে পারতেছেন, রাইট আপু? জি জি ভাই। ওকে, ঠিক আছে, বাকিদের ক্ষেত্রে সেম জিনিস, এই টাইপগুলো আমরা ডিসকাশন করবো, বাট এইগুলোর বাইরে আসে না এই টাইপগুলো। তার মধ্যে ট্রু ফলস এবং নেট গিভেন বা ইয়েস নো যদি আপনি ভালোভাবে পড়েন, তাও 6.5 পর্যন্ত পাইতে পারবেন ইজিলি বাকিগুলো মিলিয়ে। বাট আপনি যদি একটু ভালো করতে চান, অবশ্যই আপনাকে ম্যাচিং হেডিং বা এইগুলো প্রত্যেকটা বা প্যারাগ্রাফের যে হেডিং ভালোভাবে জানতে হবে। ওকে, এগুলো আমরা ডিসকাশনে যাব। এই হচ্ছে আমাদের ওটা। এবার আসি রাইটিংয়ে। রাইটিংয়ে আমরা যেটা 2 রকমের রাইটিং আছে আমরা জানি, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ডাইরেক্ট রিপোর্ট রাইটিং, টাস্ক 1 এবং টাস্ক 2 2 রকম। যারা জিআরই দিয়েছেন তারা যে জিআরই সিস্টেমে এডব্লিউটা লেখা শিখছেন, এখানে এই সেম কাজ এখানে করবেন, আপনি মার্ক চলে আসবে। বাট আমি যদি একটু আসি রাইটিংয়ে, চাই কি স্ট্রাকচার এবং ক্লিয়ারিটি এবং টাস্ক, এই টাস্কগুলো ফুলফিল হইতে হয় আপনার। আপনি নর্মালি হয়তো রাইটিং লিখেন, এত আস্তে স্লোলি লেখেন যে টাস্কটা হয় না, তাহলে কিন্তু আপনার এখানে মার্কিংটা চলে যাবে। তো এখানে আসলে পুরো স্ট্রাকচারটা গুছাইতে হয়, এবং রাইটিংয়ের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মেনটেন না করলে আপনি যতই করেন না কেন আপনি 7 কখনই পাবেন না, সর্বোচ্চ 6.5 পর্যন্ত থাকে। রাইটিং শুরু করার আগে আমি একটা কথা বলি, অনেক সময় আমরা টেমপ্লেট ইউজ করি, টেমপ্লেটটা আমরা নিজেরাই বলি টেমপ্লেট ইউজ করেন, কাদের জন্য টেমপ্লেট? যারা আমার গ্রামার অনেক ভুল হয়, আমি নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারি না, তাদের জন্য টেমপ্লেট। এবং টেমপ্লেটে সর্বোচ্চ কত পাবেন? সর্বোচ্চ 6.5 পাবেন।
সর্বোচ্চ মানে মেজরিটি মানুষ 6 পায়। সো টেমপ্লেটটা তারা ইউজ করবেন যারা রাইটিংয়ে 6 বা 6.5 জন্য করতেছেন। 7 বা 7.5 8 করতে গেলে আপনাকে এখানে আসলে টেমপ্লেটের বাইরে জাম্প করতে হবে, এবং আমরা টেমপ্লেটটাও দিব মানে এজ এ যখন রাইটিং ক্লাসে সেখানেও টেমপ্লেটের চেষ্টা করবো দেওয়ার, বাট ওই টেমপ্লেটে আমি আবার বললাম 6 বা 6.5 সর্বোচ্চ, বাট 7-এর যাইতে গেলে টেমপ্লেটের বাইরে আপনাকে জাম্প দিতে হবে। আচ্ছা, প্রথমত আসি, দুইটা টাইপ টোটালি এখানে 60 মিনিট, যেখানে 20 মিনিট আপনার নেওয়া উচিত হচ্ছে। এখানে টাইমটা আপনাকে বলে দিবেন না যে আপনি এটার জন্য 20 মিনিট নেন, এটার জন্য 40 মিনিট নেন। আপনাকে দুইটা একসাথে যেহেতু কোশ্চেন থাকে, আপনার প্রথম কোশ্চেনে অবশ্যই 20 মিনিটের বেশি নেওয়া উচিত না। এবং প্রথম কোশ্চেনটা যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, মানে ধরেন একটা গ্রাফ থাকলো, গ্রাফের মধ্যে হচ্ছে কোন জায়গায় মানে মুদ্রাস্ফীতি বাড়ছে, কোনো জায়গায় কমছে, আপনি গ্রাফটা দেখে কি বুঝছেন কি বুঝেন না জাস্ট এটা লিখতে হবে। জাস্ট কি বুঝছেন কি বুঝেন না, এখানে আমার অন্য কোনো কাজ নেই, এই কাজটা আপনাকে করতে হবে। এখন কোশ্চেনটা হইতে পারে আর টাস্ক 2-তে কী হয়, আপনাকে ডিসিশন দিতে হবে। এখন ধরেন আপনি ভুল করছেন, আপনি হয়তো প্রিপারেশন নেন, আপনি নিজের মতো করে একটা ডিসিশন দিয়েছেন টাস্ক 1-এ, তখন কিন্তু আপনি কখনোই 5-এর উপরে পাবেন না। টাস্ক 1-এ কখনো ওন বা নিজের ডিসিশন, মাই ডিসিশন বা নিজের অভিজ্ঞতা কিছু বলা যাবে না। আপনি উপরে কি দেখতেছেন ঠিক সেইটা এখানে ফোকাস করতে হবে, এখানে আমার বলতে হবে। কথা কি বুঝছি? টাস্ক 1-এর আমার ম্যান্ডেটরি প্রথম কাজ আমি কি দেখতেছি উপরে সেটাকে করা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, টাস্ক 2-তে হচ্ছে আমি আমার ডিসিশন দিব, পক্ষে বিপক্ষে যেটাই হোক না কেন। প্যাটার্ন আছে, আমরা টাস্ক নেক্সট ক্লাসে তো রাইটিং আমরা আসলে প্যাটার্ন নিয়ে ডিসকাশন করবো। টাস্ক 1-এর জন্য কী প্যাটার্ন অ্যাপ্লাই করবো, টাস্ক 2-এর জন্য কী প্যাটার্ন অ্যাপ্লাই করবো। তো প্যাটার্ন অনুযায়ী আমরা আসলে তখন লিখতে হবে। এখানে 5টা প্যারাগ্রাফ দিয়ে লিখতে হবে, আর এখানে 3টা প্যারাগ্রাফ দিয়ে লিখতে হবে, সর্বোচ্চ 4টা, আর এখানে সর্বোচ্চ 5টা। এই প্যারাগ্রাফগুলোর মধ্যে আবার আছে 250 ওয়ার্ড থাকতে হবে। এর নিচে লিখলে কিন্তু আবার নিজে আপনি প্লান্টি খাবেন, তার মানে এর নিচেও লেখা যাবে না। তার মানে এই যে, তার মানে এখানে এখন এবার বলি যে অ্যাডভান্টেজটা কি কম্পিউটার বেসড এবং যদি পেপার বেসড। ডিফারেন্ট হচ্ছে, পেপার বেসড আপনি যখন লেখাটা লিখতেন আপনি জানতেন না কত ওয়ার্ড লিখছেন, আপনি প্র্যাকটিস করে করে এটাকে আপনাকে খাতায় আইডিয়া করতে হবে যে ভাই আমি হয়তো 300 ওয়ার্ড লিখে ফেলছি বা 250 ওয়ার্ড লিখে ফেলছি। এখানে হচ্ছে আপনি চাইলে এই যে উপরে লেখা উঠবে যে ওয়ার্ড কাউন্ট কতটুকু হয়েছে। দেন হচ্ছে লেখাগুলো যেহেতু হচ্ছে আপনার হাতের লেখা লিখতে হবে, অনেকের হাতের লেখা তো বাজে থাকে, তো যেহেতু কম্পিউটার বেসড এটা হচ্ছে টাইপিং করলে মোটামুটি ক্লিয়ার দেখা যাইতেছে, এবং হচ্ছে আপনার এডিটিংটা ইজি, আপনি জাস্ট আগের জায়গায় যাবেন এডিট করবেন, নর্মাল জিনিস হয়ে গেল। সো এই জিনিসটা আপনি কম্পিউটার বেসে করতে পারেন। ডিসঅ্যাডভান্টেজটা কি আমি যদি বলি, যে হ্যান্ড রাইটিং মানে আমাকে যদি টাইম নিয়ে বেশি ফোকাস করতে হয় তাহলে এখানে ঝামেলা হয়ে যাবে, কারণ অনেকগুলো যেহেতু লিখতে হবে এটা হাতে প্র্যাকটিস মোটামুটি মানে অনেক বেশি লাগবে না। আপনি নিজের চিন্তা করে দেখেন, যদি হচ্ছে 40 মিনিটে যদি মাত্র 250 ওয়ার্ড লিখতে হয়, আপনি পার মিনিটে কিন্তু নর্মাল জাস্ট চিন্তা করেন 250 দিয়ে 40-এ ভাগ দেন যে কত আসছে, আমি নিজেই দেখে দাঁড়ান। সো মোটামুটি পার মিনিটে 6টা ওয়ার্ড, বা হচ্ছে আরও বলতে পারি যে 10টা ওয়ার্ডই ধরেন যে প্রথম দিকে যে চিন্তা করবো। সো আমার দরকার নাই তো এত। হ্যাঁ, ওকে। সো আমরা বলা যাচ্ছে কি যে পার মিনিটে আমাদের খুব অল্প অল্প হচ্ছে লিখলেও হবে। তার মানে আমাদের সমস্যাটা কোথায় দাঁড়ায়? সমস্যা হচ্ছে আমরা লেখার কনসিস্টেন্সি মানে কন্টিনিউয়াস লেখাটা, এই জিনিসটা যদি আমার ব্রেনে না দাঁড়ায় তখন হচ্ছে আমাদের যত সমস্যাটা দাঁড়ায়। তার মানে আমি এইটা আমাকে যদি প্রথম দিকে ঠিক করে ফেলতে পারি যে আমি আসলে কোনটা মানে কখন কোন ওয়ার্ডটা লিখবো, সেটার জন্য আমি আগে থেকেই এই যে আইডিয়া জেনারেশনের ক্লাস নেব, যে আমরা কীভাবে আইডিয়া করতে পারি, যে এখানে শুরুটা করবো কীভাবে। কারণ অনেক সময় আমাদের যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি আসলে গেস করতে পারি না, বা আমি আসলে লিখবো কি এখন, মানে এই প্রবলেমটা হয়ে যায় যে আমার উদাহরণ যে দিব উদাহরণটা তো বের হচ্ছে না। তো উদাহরণের জন্য আমরা হচ্ছে একটা টেকনিক ইউজ করি, রিয়েল লাইফ টেকনিক থাকে যেটা পেস্টেল যে মেথডটা, সেটা হচ্ছে আমরা ইউজ করি। সো এটা আমরা পরে দেখবো। তার মানে কী দাঁড়াইলো, কম্পিউটার বেজে যেটা আমরা বললাম যে আপনি চাইলে কপি পেস্ট করতে পারবেন, উপরে একটা লাইন লিখলেন, এই লাইনটাকে চাইলে কপি পেস্ট করে নিতে পারবেন, ওয়ার্ড কাউন্ট আমি দেখতে পারবো, প্যারাগ্রাফ এডিট করতে পারবো ইজিলি। এটা কম্পিউটার বেজের সুবিধা। পেপার বেজের সুবিধাটা ছিল আমরা ভালো করে জানি যে আমরা নিজের মতো করে মুছতে পারতাম, বাট সমস্যা হইতো যে ওভার রাইটিং করলে মার্কিংটা কমে যেত, এই জিনিসটা এখানে তাহলে আমার সুবিধা। কিন্তু এই অসুবিধা যেটা যারা একদমই কম্পিউটার কম ইউজ করে তাদের জন্য, ভাই একটু প্র্যাকটিস করে কম্পিউটার হাতের কাজ করতে হবে। এখন এই প্র্যাকটিসটা করার আগেই প্রথম কাজ হচ্ছে আপনি যখন এইগুলো লেখা শুরু করবেন কালকে থেকেই, লিসেনিংয়ের জন্য দেখবেন আপনার হাত মানে চলে আসা শুরু করতেছে। আবার কেউ যদি একটু পরে আইএলটিএস দিবেন, সে চাইলে মানে কম টাইপিং স্কিল দিয়ে জাস্ট 2-1 মিনিট হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, দৈনিক 5 মিনিট 10 মিনিট হচ্ছে একটু দেখতে পারেন।
ওকে, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, তার মানে ডিসঅ্যাডভান্টেজটা আমরা একটু ক্লিয়ার করলাম, যে ডিসঅ্যাডভান্টেজে আমাদের যে ঝামেলাটা হয় যে হচ্ছে রাইটিং টেকনিকটা, এগুলো আমরা কয়েকটা মানে ওয়েবসাইট দিব, সেখানে জাস্ট কিছু হচ্ছে লিখবেন, উপরে রাইটিং টাস্ক 2টা উঠতে থাকবে, আপনি যে দেখে দেখেই লিখবেন, মানে ও এরকম ওয়েবসাইটে আছে যে টাস্ক 1 টাস্ক 2 উঠতে থাকে, আপনি দেখে দেখে লিখবেন আর কি, বাট হচ্ছে নিজের আইডিয়া জেনারেশন জন্য ওইটুকু একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি দেখি যে আমরা প্রথমে বললাম টাস্ক 1-এ কি কোনো অপিনিয়ন দেওয়া যাবে না, কোনো রিজন দেওয়া যাবে না, পিওর আপনি ডেসক্রিপশন দেবেন কি বুঝতেছেন। টাইপ কি, এরকম 6 রকমের টাইপ আছে টোটাল, এই টাইপ 6 রকম টাইপে আমরা ডিসকাশন করার চেষ্টা করবো কেমনে কি লিখবো। এই টাইপগুলো দেখে নিলে পরীক্ষা হলে দেখবেন হচ্ছে এর নির্দিষ্ট কিছু ওয়ার্ড থাকে, যে আমি বার ডায়াগ্রামে বার চার্টে কী কী ট্রানজেকশন ওয়ার্ড আমি ইউজ করতে পারি, ওই ট্রানজেকশন ওয়ার্ডগুলো ইউজ করলে দেখবেন মার্কিংটা চলে আসবে। মানে আমি টেমপ্লেট বলতে ভাই কি, টেমপ্লেট বলতে এটা যে আপনি নির্দিষ্ট কিছু প্যাটার্ন আপনি সবসময় ইউজ করবেন। বার ডায়াগ্রামের জন্য কিছু, যেমন ইনক্রিজ হলে কী বসাবো, ডিক্রিজ হলে কী বসাবো, মানে লাইন ডায়াগ্রামে হঠাৎ করে সমান হয়ে গেছে, এরপরে বাইরে গেছে, তারপর কমে গেছে, এখানে আমি কোন ওয়ার্ডগুলো ইউজ করবো, এই স্পেসিফিক ওয়ার্ডগুলো আপনার মুখস্থ করতে হয়। তো এইগুলো জাস্ট টেমপ্লেটের মতো করেই পড়ে। সো এইগুলো আপনার মোটামুটি পড়ে ফেললে দেখবেন টাস্ক 1 আপনার সব থেকে সহজ। কিন্তু সমস্যা হচ্ছে টাস্ক 1-এ মার্কিংটা কম। মার্কিংটা কম কী হবে, আপনার টোটাল হচ্ছে টাস্ক 2-কে 2বার ধরবে, টাস্ক 1-কে 1বার ধরবে, টোটাল 3, মানে টাস্ক 2-কে 2বার ধরে 9 দিয়ে 2টা 9 ধরবে, টাস্ক 2-কে 2টা 9, আমি যদি দেখি 2টা 9 যোগ করে, আর টাস্ক 3-কে একটা 9 ধরবে, ঠিক আছে, ধরে দেন হচ্ছে 3 দিয়ে ভাগ দিবে, তখন যেটা পাবেন সেটা। তার মানে মার্কিং কোথায় বেশি, টাস্ক 2-তে বেশি, এই জন্য আমি সেটাতে আমাকে ফোকাস করতে হবে বেশি। এবং টাইম যদি আমি ভাগ করতে বলি, প্রথম হচ্ছে এখানে 3 মিনিট হচ্ছে অ্যানালাইসিসের জন্য লিখবেন, যে কী লিখবো কী না, দেন 15 মিনিট হচ্ছে লিখবেন, 2 মিনিট চেক করবেন, এটা নর্মালি হয় আর কি। তো আমি যদি এসএস যদি যাই, সেখানে আমাদের হচ্ছে টোটাল 5 রকমের কোশ্চেন আসে। 5 রকমের কোশ্চেন টাইপগুলো জাস্ট সিমিলারলি ধরতে পারি, জাস্ট হচ্ছে নিজের অপিনিয়ন বা ভিউজ দিতে হয়। আমরা দেখাবো যে অ্যাডভান্টেজও সেম, নিজের অপিনিয়ন, ডিসঅ্যাডভান্টেজ, সো টাইপগুলো সেম। যারা জিআরই এডাব্লিউ লিখছেন, পরীক্ষা দিয়ে পেয়েছেন, তাদের জন্য আহামরি কোনো কঠিন কাজ না, পারবেন। সেখানে 200-250 ওয়ার্ড লিখতে হয়, 40 মিনিট, এবং এখানে ওয়েট যেহেতু বেশি, এখানে আমি এটাকে চেষ্টা করবো করার জন্য। স্কোরটা কীভাবে হয়, 4টা ক্রাইটেরিয়াতে হয়। যেমন আমি টাস্ক রেসপন্স, আমার যে কোশ্চেনটা দিছে, কোশ্চেনের আনসারটা ঠিকঠাক দিতে পারছি কিনা, তাহলে আমার একটা মার্কিং হয়। এই টোটালটাকে আলাদা আলাদা মার্কিং হয়, আলাদা আলাদা মার্কিং করে ভাগ করে 4 দিয়ে, দেন যেটা পাবেন সেটা। তার মানে দেখা যায় টাস্কটা হচ্ছে কিনা, একটা লাইনের সাথে একটা লাইন মিলতেছে কিনা ঠিকঠাকভাবে, মানে কোহেরেন্সটা আপনি মিলতেছে কিনা। ওই যে আপনি একটা লাইন লিখছেন, পরের লাইনটা হুট করে অন্য জায়গায় অন্য কথা বলতেছে, হবে না, কানেক্টর ওয়ার্ড যেন থাকে, এগুলো থাকতে হবে। লেক্সিক্যাল রিসোর্স আপনাকে ইউজ করতে হবে, এবং গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখন দেখেন এখানে হচ্ছে আমরা যে টেকনিকটা খাটাই, দেখেন কি চাইতেছে, এই 4টা জিনিস চাইতেছে। এখন ভাই দেখেন 4টা জিনিসকে আপনি চাইলেই হচ্ছে এই সুন্দর করে গুছাতে পারেন। দেখেন টাস্ক রেসপন্স যেটা, সেটা হচ্ছে যে কোশ্চেনটা বলবে, এই কোশ্চেনটাকে জাস্ট হচ্ছে আমি থিঙ্কিং করবো যে 4টা পার্টে ভাঙবো, ভাঙে এখানে এই পার্টটুকু লিখবো, এখানে এই পার্টটুকু, এখানে এই পার্ট, 3টা পার্টে ভাঙলাম। ধরেন টাস্ক 1-এ ভাঙার পর আমি জানি যে এখানে ওভারঅল ডিসিশনটা দিতে হয়, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, 3টা পার্ট আমি দিলাম। তার মানে এইটা আমি মার্কিংটা বুঝলাম। কোহেরেন্স এবং কোহেশন যেটা, এটা বা এখানে কি প্রবলেমটা হয়, আমি হচ্ছে একটার সাথে একটা মিলাতে পারি না। তো আমি যদি এটাকে সুন্দর করে মিলাতে পারি, যে প্রথমটা যদি আমি শুরু করি যে ইন ওভারভিউ বা সামথিং কোনো কিছু দিয়ে, এখানে যদি শুরু করি যে ফার্স্টলি, মানে আমি কি করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, দেন হচ্ছে কয়েকটা লাইন আমি ইউজ করব, যে উদাহরণ যদি দেখতে চাই যে কি হয়েছে, তার মানে সাচ অ্যাজ দিতে পারি, এখানে ইন এডিশন দিতে পারি, ফার্স্টলি দিয়ে এখানে হচ্ছে ফার্দার মোড দিতে পারি। মানে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা বা এই প্যারাগ্রাফটা কোহেরেন্ট কিনা, এটা কিন্তু আমি আগে থেকেই সবসময়, যে আমি বাসা থেকে প্র্যাকটিস করলাম, একটা টেমপ্লেট সাজালাম, যে এখানে হচ্ছে শুরু করবো এটা দিয়ে, এই লাইনটা শুরু করবো এটা দিয়ে, এখানে উদাহরণ লিখবো এই সেন্টেন্সটা দিয়ে, এখানে উদাহরণ লিখবো এই সেন্টেন্সটা দিয়ে। এইগুলো যদি আমি আলাদা আলাদা করতে পারি, আমি কিন্তু ইন্ডিকেট করে বলতে পারি যে ভাই আমার এইখানে মার্কিং দাও, এইটুকু আমি বলতে পারতেছি। সেকেন্ড কথা, লেক্সিক্যাল রিসোর্স। এখন ভাই লেক্সিক্যাল রিসোর্স অনেক লাগবে না, আপনারা ভাবতেছি যে অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে যদি রাইটিং লিখে মার্কিং বেশি পাবো। আপনি কেমব্রিজের বইয়ের পিছনে আনসারগুলো দেখেন, ব্যান্ড 7 বা 7.5, 8, 9 এদেরটাও দেখেন, এত লেক্সিক্যাল রিসোর্স নেই ভাই। জাস্ট একটা ইয়েতে যদি 4 থেকে 5টাও লেক্সিক্যাল রিসোর্স থাকে এনাও। এবং যারা জিআরই পড়ছেন, তাদের যে ওয়ার্ডগুলো, এইগুলো এবার লেক্সিক্যাল রিসোর্স। তো আমরা বাসায় যখন প্র্যাকটিস করব, আমি মাথার মধ্যে রাখবো যে এই 5টা ওয়ার্ড আমি এখানে ঢুকাবো,
বাসায় পড়ি আর না পড়ি, যখন আমরা থিঙ্কিং করবো না যে আমি অ্যান্সারটা লিখবো, তখনই খাতার মধ্যে আমি জাস্ট থিঙ্কিং করবো যে হ্যাঁ আমি এখানে 5টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ড এখানে ঢুকাবো। তার মানে এটা হচ্ছে নর্মাল থেকে বাইরে এই 5টা ওয়ার্ড, জাস্ট 5টাই সর্বোচ্চ, এর বেশি দরকার নেই। আপনি জিআরই লাইফে যা ওয়ার্ড শিখছেন তার 5টা ওয়ার্ড শুধু এখানে দিবেন। এটা আপনি প্রথমেই প্ল্যান করে নেবেন, প্ল্যানের মধ্যে অংশগ্রহণ থাকবে এই 5টা ওয়ার্ড আমার রাইটিংয়ে থাকবে, এবং গ্রামারেও থাকবে। যেমন এখানে হচ্ছে যেমন একটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকলো, একটা কানেক্টর থাকলো, একটা প্যাসিভ টেন্স থাকলো, একটা অ্যাক্টিভ প্যাসিভ থাকলো, এরকম সেন্টেন্সগুলো আগেই হচ্ছে গ্রামারটা ঠিক করে নেবেন। এই লাইনে আমি কয়টা গ্রামারে কী কী সেন্টেন্স দিব, তো আগে থেকে যখন প্ল্যান হয়ে যাবে আমরা এগুলো দেখাবো গ্রামারে কীভাবে প্ল্যান করি লেখার জন্য। ওদের আমরা একদম ফোর্স করবো যে আমাকে এই 4টা পার্টে আমাকে মার্ক দাও। হয়তো বা টাস্ক রেসপন্স আমি কম পাইলাম, যেহেতু আমি সবগুলোকে গুছাইতে পারলাম না ঠিকঠাকভাবে, তাহলে হয়তো এখানে একটু কম পাবো, কিন্তু আমি তো গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে আমি পাবো। বিকজ অফ আমি ওই যে লিসেনিংয়ের জন্য আমি লিখছিলাম যে ওয়ার্ডগুলো তো আমি অলরেডি ভালো করে পড়ছি, এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করার সেন্টেন্স আমি বাসায় পড়ে নিয়েছি, গ্রামারটা বাসায় নিয়ে নিয়েছি, রুলসটা যে এই রুলসটা যেমন কন্ডিশনাল যে রুলসগুলো এগুলো যদি আমি করে ফেলি, এগুলো যদি বাসায় করে ফেলি, তাহলে এই দুইটা তো আমাকে অটো মার্ক দিতে হবে, লেক্সিক্যাল রিসোর্সে মার্ক তাকে দিতেই হবে। আমাকে সর্বোচ্চ কোয়ারেন্সিতে এই দুটোতে আমি যদি একটু কমও পাই আমি তো 7 তো ধরতে পারি। মানে আমি কি টেকনিক্যাল ওয়েতে আমাকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। যদি আমি ভাবি ওভারঅল লিখবো কত পাই ভাই টেস্ট করে দেন, এটা হয় না। সো আমাকে ফোর্সফুলি দেখাইতে হবে যে আমাকে এই জায়গার মধ্যে মার্কিং আমাকে দিতে হবে। কোনোটা বাদ চলে গেল, ধরুন আমি এমনভাবে লিখতেছি কোনো লেক্সিক্যাল রিসোর্স আমি ইউজ করি না, তাহলে কিন্তু এই মার্কে 0 পাবো, 7 থেকে 9, প্রত্যেকটা 9 করে হবে, তো এতে 0 পাবো। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মার্কিংটা আমাকে এনশিওর করতে হবে। কথা বুঝছি? ক্লিয়ার? জি ভাইয়া। সো প্রত্যেকটা জিনিস যেন থাকে এটার জন্য প্ল্যান করতে হবে। সো প্ল্যান করলে লিখতে হবে টাস্ক 1 এবং টাস্ক 2, সর্বোচ্চ টাস্ক 2তে আমাকে এগুলো একটু খেয়াল করতে হবে প্ল্যানটা। স্পিকিংয়ে আসি। এখন আমরা যেটা বলতেছি স্পিকিং কি, স্পিকিংয়ে আসলে স্ট্রাকচার, কন্ট্রোল এবং এক্সপেনশন অ্যান্ড কামনেসটা আপনার দেখা হয় যে আপনি আসলে স্ট্রাকচার ওয়েতে আনসারটা করতেছেন কিনা, আপনি একটা কোশ্চেন দেখার পরে আপনি কন্ট্রোল আনসার দেন কিনা এবং এটাকে এক্সপেনশন করেন কিনা, মানে নর্মাল এবং হচ্ছে কাম থাকেন কিনা, শান্তশিষ্ট, মানে মামলিং অথবা হাত বেশি নাড়ানো, এটা যদি নর্মাল হয় তাহলে ঠিক আছে, অতিরিক্ত হাত নাড়ানো এগুলো যাতে না থাকে। 3টা পার্টে থাকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং পার্সোনাল কোশ্চেন, কিউ কার্ডে এবং হচ্ছে ডিসকাশন। ভাই একটু মিউট করেন চিনি আছেন। সো ইনস্ট্রাকশনে আমরা কি দেখি, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং পার্সোনাল ওপিনিয়নে এটা সবার জন্য সেম কোশ্চেন, যে আপনি যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারেন আপনার নাম কি। এখন আমাকে অনেক সময় আমাকে বলতে পারে যে আপনার নাম কি, আপনি সরাসরি বললেন আমার নাম এটা, বাট আপনাকে এখানে এক্সপানশন করে আপনাকে স্মার্টলি মুভ করতে হবে। ধরেন আপনার হোম টাউন কোথায়, আপনি সরাসরি বলেন আমার হোম টাউন হচ্ছে সাপোজ ঢাকা বললাম, বাট আমাকে ঢাকা বলার আগে এখানে এক্সপানশন ওয়ার্ড দিতে হবে, ওকে আমাকে ফোর্স করতে হবে ভাই তুমি আমাকে উপর একটা ইন্টেনশন তৈরি করো যে আমি ব্যান্ড কত লেভেল আমি পাইতে পারি। সো টপিক যে কোনো আপনার নাম বলার পরে নর্মালি তো জানেন একটা নাম বলবে, পাসপোর্টটা দেখবে, দেখার পরে আপনার উপর কোশ্চেন করবে। এই কোশ্চেনটা হয়তো বা ওয়েট কম, মানে আপনাকে হয়তো ওয়েটটা বেশি হচ্ছে টাস্ক 2তে, যেহেতু কিউ কার্ড আছে যেখানে 1 মিনিট প্রিপারেশন নেওয়ার সময় দিবে এবং 2 মিনিট হচ্ছে কথা বলতে হবে। 2 মিনিট যে সম্পূর্ণ বলতে হবে তা না, সে বুঝে আপনাকে থামাই দিবে যদি আপনি বুঝে যে আপনি আনসার করতে পারেন। কিন্তু মেইনলি আপনার ভিউটা, মানে আপনাকে কত দিবে, কত ব্যান্ড পাইতে পারেন, সেটা শুরু হয় কিন্তু 1 নাম্বারই, মানে টাস্ক 1এই যদি আপনার ডিসিশন নিতে পারে তখনই কিন্তু সে টাস্ক 2তে হয়তো একটু ইমপ্রেশন কমবে, টাস্ক 2তে আরেকটু কমবে। এখন টাস্ক 1-এ যদি আপনি হয়, পার্ট 1-এ যদি আপনি এমনভাবে বুঝে দিন যে বা আপনার মুখ দিয়ে কথা বেরোয় না, আপনি এক্সপ্যান্ড করতে পারেন না, তখন হচ্ছে পার্ট 2-তে হবে কি জানেন, আপনি 1 মিনিট বলার আগে আপনাকে থামাই দিবে, মানে ও কিন্তু আগেই ডিসিশন নিয়ে নিয়েছে আপনি আসলে ব্যান্ড 6-এর বা ব্যান্ড 5.5-এর। তখন কিউ কার্ড যদি একটু ভালো পারেন হয়তো বা 6 চিন্তা করবে, সে কিন্তু কখনো 8 চিন্তা করবে না। সো প্রথম যে ইমপ্রেশনটা তৈরি হবে পার্ট 1-এ, পার্ট 1 যে যত ভালো পারবেন আপনার ব্যান্ড তত বাড়বে, পার্ট 2-তে আপনার আসলে ওইটাকে স্থির থাকবে। ধরেন পার্ট 1 আপনার ডিসিশন নিয়েছে আপনার ব্যান্ড হবে 8, পার্ট 2-তে সেটাকে 8-এ সেই স্থির হইলো, পার্ট 3-তে সেটা 8-এ কনফার্ম হইলো। তো এই জন্য অনেকেই এটাকে আমরা খামখেয়ালি করি। পার্ট 1টা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা এটা ইজিলি বাইপাস করতে পারি। তো আমরা দেখি নর্মালি কি হয়, পার্ট 1-এ আপনার সাথে একটা নর্মাল ডিসকাশন হতে পারে, টপিক হতে পারে কোথায় পড়ো, কি করেন, আপনার হোম টাউন কোথায়, হবি কোথায়, ডেইলি লাইফ নিয়ে কোশ্চেন করতে পারে। তো এটা হচ্ছে আপনার অনেক আমরা সিম্পল 1 লাইনে আনসার দিই, এখানে আমাদের সব সময় চেষ্টা করা উচিত যে আমি ইয়েস আনসারটা দিবেন এবং এটা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। এখন
এইটা তাহলে মার্কিং ক্রাইটেরিয়া কি? মার্কিং ক্রাইটেরিয়া বাই আসে হচ্ছে 2-4টা জিনিসে দেখেন, ফ্লুয়েন্সি বা কোহেরেন্স, একটার সাথে একটা সেন্টেন্সটা কোহেরেন্স থাকা, লেক্সিক্যাল রিসোর্স ব্যবহার করা, গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিটা ঠিক রাখা, এবং প্রোনাউন্সিয়েশন। এখন প্রোনাউন্সিয়েশন মানে এই না যে আপনার হচ্ছে অ্যাকসেন্ট চেঞ্জ করা, যেমন আমার অ্যাকসেন্ট খুব বাজে বাট আমার স্কোর ভালো আসছে বিকজ অফ কি, মানে আপনি আপনার জায়গাটা ঠিক রাখেন, আপনি বাংলাদেশের যে অ্যাকসেন্টে পড়াশোনা করেন, অ্যাকসেন্টে পড়াশোনা এটাই রাখেন, আপনাকে দরকার নাই যে হচ্ছে আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টে অনেক সময় বলে না ওই যে এক ধরনের হচ্ছে ওদের আলাদা পার্টি আছে, ওগুলো দরকার নেই, আপনি নর্মাল যেভাবে কথা বলেন সেটাই, জাস্ট এই পার্টগুলো থাকতে হবে। এখন এই পার্টগুলো দিয়ে আমি কি হ্যাক্স ইউজ করি স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে এটা আমি দেখাই। ধরেন টোটাল 4টা পার্ট আছে, এখন 4টা পার্টের মধ্যে আমি তো ইমপ্রেশন কোনটা দরকার হচ্ছে, প্রথমে পার্ট 1-এ তাকে হচ্ছে ইমপ্রেশন এমনভাবে দেওয়া যে পার্ট 1-এ আমি 8 পাওয়ার যোগ্য, দেন পার্ট 2-তে আমি হচ্ছে ওই যে প্র্যাকটিসে তো বাসায় করবে, পার্ট 2-তে হচ্ছে আমি হয়তো 8 অথবা কম হলো ধরেন, পার্ট 2-তে যে হচ্ছে 7 রাখতে পারে, 3-তেও 7 রাখতে পারবে, তো ওভারঅল তাকে 7 দিয়ে বার করবে, এটা আমার জন্য এনাফ, আমার অনেক বেশি দরকার নেই, এনাফ। এখন আসি পার্ট 1-এ, তাহলে 8কে যদি অ্যাচিভ করতে চাই আমাকে অবশ্যই তাকে বুঝাইতে হবে যে আমার কোহেরেন্স আছে, লেক্সিক্যাল রিসোর্স পার্ট 1-এ ইউজ করে শিখে ফেলতে হবে, গ্রামার রেঞ্জ আমার পার্ট 1-এ দেখা যেতে হবে, প্রোনাউন্সিয়েশনে ঠিক রাখতে হবে। এখন অনেক সময় আমাদের যদি শুধু জিজ্ঞেস করে ভাই তোমার হোম টাউন কোথায়, হোম টাউন কোথায় আনসার দিয়ে যদি আমি জাস্ট বলে আমার হোম টাউন ঢাকা, এখানে 4টার কোনোটা কি ফুললি আসতেছে ভাই? না। আসতেছে না। তার মানে এই 4টা তাহলে মার্কিংটা কোথায় দিবে? দ্যাটস ওয়াই আমি একটা এই হোমওয়ার্ক যেটা বলতেছি যে নেক্সট ক্লাসের জন্য, সেটা হচ্ছে যে এই ওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য শিট করা। এই কোশ্চেনগুলো, এখানে যতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলা ঠাডা মুখস্থ করতে বলি, মানে আরও কোশ্চেন আছে, আরও পার্ট 2 আছে, 3 আছে, এগুলো তো আর হচ্ছে আপনারা পাবেন না, বাট পার্ট 1টা আমি হচ্ছে বেসিক দ্বারা করানোর জন্য আপনাকে বলতেছি। এটা কেন বলতে হয় করতে বলি, দেখেন সাপোজ হোয়াটস ইউর নেম শুরু করলো, আপনার নাম এটা, ইউ প্লিজ কল মি, এটা বললেন। এখন আপনাকে যদি বলে যে ভাই আপনি কোথায় জব করেন, দেখেন তো ইয়েস আই ডু, এই সেন্টেন্স যদি পড়েন, এই সেন্টেন্সে দেখেন লেক্সিক্যাল রিসোর্স আছে, ইনফ্যাক্ট দিয়ে এখানে গ্রামাটিক্যাল রেঞ্জ আছে, প্রত্যেকটা জিনিস অ্যান্সার আছে। তার মানে এমন না যে আমি বললাম ভাই আমি তো এটা নিজেই পারি, কিন্তু আমার সাজেশন কি থাকে সবার ক্ষেত্রে যে ভাই আপনি এই পুরো 40টা ওয়ার্ড কোশ্চেনের আনসার হচ্ছে ঠাডা মুখস্থ করে ফেলো, যত আপনি ইংলিশে বস হোক না কেন। কেন মুখস্থ করতে হবে যে আমি তো ইংলিশ পারি? কেন মুখস্থ করতে, এই জন্যে যে ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাইক মুভিস, এখন আপনি দেখেন এই যে প্রথম লাইনটা আসলো আই এম এ মুভি ফ্যানাটিক পার্সন, এই যে ওয়ার্ডটা বললেন, এখানে একটা লেক্সিক্যাল রিসোর্স চলে আসলো। এখন মুভির জায়গায় যদি আপনাকে যত ডু ইউ লাইক মিউজিক, আপনি হচ্ছে এখানে আই এম এ মিউজিক ফ্যানাটিক পার্সন, মানে আপনি একটা কিন্তু এক্সট্রা এই যে একটা তাকে বুঝে দিয়েছেন যে ভাই আমি লেক্সিক্যাল ইউজ করতেছি। দেখো টু বি সফিস্টিকেটেড, দেখেন মুভি পছন্দ করো কিনা আমি কিন্তু দেখেন টু বি সফিস্টিকেটেড, আরেকটা হচ্ছে আমি ইউজ করছি যেটা আমাকে মার্কিং দিতে সে বাধ্য, আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল হিন্দি অ্যান্ড ইংলিশ মুভিজ। এই যে হাউএভার আমি হচ্ছে কি কানেক্টর নিয়ে আসছি, মার্কিং দিবে না কেন? মাই ফেভারিট মুভি 3 ইডিয়ট উইচ ইজ নট অনলি ইন্সপিরেশন বাট, এখন দেখেন লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স, একটার সাথে একটা মিলানো, হয়ে যায় কোহেরেন্সে মিলাইছে হাউএভার টাভার দিয়ে, প্রত্যেকটা আনসার আছে। এখন আপনি শুধুমাত্র মুভিসের জন্য না, আপনাকে যদি এখন অন্য কিছু বলে বুক, আপনি বুক লেখেন, এখানে বুক আই এম বুক লাভার পার্সন বা ফেনেটিক পার্সন, টু বি সবই আমি যখন ফ্রি টাইম পাই তখন আমি হচ্ছে সেভারাল বাংলা বুক পড়ি। দেন হাউএভার মাই ফেভারিট বুক ইজ এটা উইচ ইজ নট অনলি ইন্সপায়ার বাট লাভার, দেখেন বুকও অ্যাড করতে পারবো, মিউজিক অ্যাড করতে পারবো, লাইকের যে কোনো জিনিস অ্যাড করতে পারবো, যেখানে আমি যদি মুখস্থ থাকে আমার মামলিং হবে না। ধরেন প্রথম পার্টে আমি তারা বুঝাইতে পারবো, দেখেন আমি যখন এই 40টা মুখস্থ হয় তখন দেখেন এই নর্মালি যে যখনই কেউ কোশ্চেন করলো যে হ্যাঁ তুমি হচ্ছে কীরকম আইএলসে পারফর্মিং করছো, টু বি অনেস্ট, এই যে প্রথম ওয়ার্ডটা টু বি অনেস্ট বা ওয়েল, কথার শুরুতে নর্মালি আমাদের এগুলো কিন্তু অ্যাকসেন্টটা বের হয় না, বাট আমি যদি হচ্ছে এগুলো মুখস্থ থাকে তখন হ্যাঁ ইটস ইন্টারেস্টিং কোশ্চেন ওয়ান, ইটস ইন্টারেস্টিং কোশ্চেন, টু বি অনেস্ট ওয়েল, এই যে ওয়েল দিয়ে প্রথমে শুরু করতেছেন, এটাকে আমাদের স্ট্রাকচার বা ভাবভঙ্গিটা দেখেন। আপনি যখন আপনাকে আমি যে কোনো একটা কোশ্চেন করি, আপনি দেখুন নর্মালি বলবেন ওয়েল, টু বি অনেস্ট আমার কাছে এটা মনে হয় না, এই কথাটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এই 40টা কোশ্চেন থেকে পরীক্ষায় আসে, যদি ডিফারেন্টও আসে এই 40টা কোশ্চেনের কারণে মামলিং হয় না। এই 40টা কোশ্চেন ভালোভাবে যদি কেউ মুখস্থ ঠুডস্থ করে ফেলে, তার পার্ট 2 পার্ট 3ও মুখে বের হওয়া শুরু হয়, কারণ তার তো এই অভ্যাসটা তৈরি হয়ে যায় যে ইটস রিয়েলি ট্রিকি ওয়ার্ড, টু বি অনেস্ট আমি এটা পছন্দ করি না। যখন পার্ট 3তে যখন ডিসকাশন টাইপের কোশ্চেন আসে, ডিসকাশন, তখন আমাদের কী দাঁড়ায়
এই ডিসকাশন টাইপের কোশ্চেন যখন আসে তখন আমাকে আনসার করতে ওয়াই ওয়েন, এটা পার্সোনাল ফিলিং টিলিং বলতে হয়। এখন আপনি পার্সোনাল ফিলিং আপনার অনুযায়ী বলেন। টু বি অনেস্ট আমার কাছে মনে হয়, আমি সবাইকে পছন্দ করি, সবার মধ্যে থেকে সাকিব আল হাসানকে পছন্দ করি। টু বি অনেস্ট সাকিব আল হাসান এই কারণে আমি পছন্দ করি, এই যে কিছু ওয়ার্ড আপনার মুখে ওটু আসবে, এই প্র্যাকটিসটা করার জন্য আসলে স্পিকিংয়ে যদি এইভাবে না করি আমাদের স্কোর আসবে না। কারণ আমরা নর্মালি তাদের প্যাটার্নে তো আমি আনসার দিই নেই। আমি কি বুঝতে পারছি কীভাবে পড়তে হয়? জি ভাইয়া। সো আমাকে হ্যাক্স করে করতে হবে। আমি জি চাইলে ভাই। জাস্ট হচ্ছে আমি অনেক বেশি আমি স্পিকিং করে ফেলছি, বাট অনেক করছি, বাট এইগুলো থাকে না, তাহলে আনসার দিবে কেন? এগুলো কিন্তু প্রত্যেকটাকে 9 করবে, 9 মার্কিং দিবে, আলাদা আলাদা মার্কিং করে, 9-এর পরে এভারেজ করে 4 দিয়ে ভাগ করে যেটা পাবেন সেটা। বুঝছি? ক্লিয়ার ভাই? ভাইয়া স্পিকিং এ পার্ট 2 এন্ড জি 3 ভাই। এর ক্ষেত্রেও কি এরকম কোনো কোশ্চেন আছে? পার্ট 2 এর আছে, 3টা হচ্ছে পার্ট 1 এর মতো ডিসকাশন, তখন আপনার সাথে ডিসকাশন ওটা প্র্যাকটিসে আসবে, 2 এবং 3-তে আসবে প্র্যাকটিসে। সো প্র্যাকটিসটা পার্ট 2 এবং 3 কীভাবে কিউ কার্ড নিয়ে প্র্যাকটিস কীভাবে করতে হয় এবং আপনি নিজে নিজে রেকর্ডিং করবেন কীভাবে নিতে হয়, এগুলো আসলে পরে আমরা ব্যাচে পড়ে, বাট এখন এত ডিটেলসে যেতে পারতেছি না। বাট পার্ট 1 আপনাকে একটা আমি হচ্ছে এই ক্লাসে অ্যাডভান্স হিসেবে বোনাস হিসেবে আমি সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এটাই আপনার নেক্সট হোমওয়ার্ক, যে পুরো শীটটাকে মুখস্থ করে ফেলা। বুঝছি এবার? জি ভাইয়া বুঝছি। এই 3টা যদি আপনি করতে পারেন, 3টার জায়গায় এই দুটো যদি করতে পারেন, একটা স্পিকিংয়ের জন্য আপনি একটা ফাউন্ডেশন, ভালো ফাউন্ডেশন তৈরি করলেন, একটা লিসনিংয়ের জন্য একটা ভালো ফাউন্ডেশন তৈরি করলেন, এরপরে বাকিটা ভাই প্র্যাকটিসের। সবাই কি বুঝছি আজকে ক্লাসে কত কথা বললাম? জি ওকে, কারো কোনো কোশ্চেন? এনিথিং? লিঙ্কগুলা কখন পাবো? লিঙ্কগুলো ওই যে আপনারা যারা ডক পূরণ করছেন, আপনারা যারা কি বলে এটাকে, ফর্মটা গুগল ফর্ম পূরণ করছেন, গুগল ফর্ম তো পূরণ করি নাই ভাই। ওইখানে করে ফেলেন, এখনো ক্লাসের পরে দিয়ে দিব। কোথায় আছে ওটা? আচ্ছা তো আপনি পান নাই? আপনি কোথা থেকে আসছেন এটা বলেন? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ না পেজ থেকে? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, দেখেন লিঙ্কের আগে। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে আমরা বলি, আমরা এগুলো প্রত্যেকটা জিনিস দিব। সো এরপরে ক্লাসে আমরা চেষ্টা করব ওভারভিউ দিয়ে কিছু কিছু রিসোর্স আপনাকে দেওয়া, এরকম যেন আপনারা হচ্ছে অন্ততপক্ষে নিজে প্রিপারেশন আগাইতে পারেন। ওকে, সো আজকে ক্লাস হেল্পফুল ছিল আপনাদের জন্য? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের বলতে পারেন এখন। ভাই তাহলে আমি কি পাবো না ডকুমেন্ট গুলা? গ্রুপে আছে তো মেসেজ। জি ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। জি ভাই, আমাদের জিআরই তে যেমন এক্সট্রা একটা পেপার দেওয়া হয় মানে নিজে থেকে সলভ করার জন্য, আমাদের কি আইএলটিএস এরকম কিছু দেওয়া হবে কম্পিউটার বেসড? আপনাকে দিবে। জি জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ওই আপনি হোমওয়ার্কে 1 নাম্বার যেটা বলেছিলেন আইএলটিএস ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট, এটা কি একদম ফুল লিসেনিং স্পিকিং রিডিং সবকিছু গিয়ে একসাথে দেওয়া হ্যাঁ সবকিছু ব্যান্ড একসাথে স্কোরটা দেখার দিবেন, জন্য? সবকিছু একসাথে দিবেন, সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের রেজিস্টার করতে হবে, নর্মালি সবকিছু একসাথে দিবেন, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া আপনার এই আইডিপি, হ্যালো, বলুন। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের বিষয়ে একটা কথা বলতে চেয়েছিলেন, এটা কি একটু বলবেন যে আসলে আইডিপি কোনটা? এবং ব্রিটিশ কাউন্সিলের ডিফারেন্ট কি? এটা হচ্ছে যে হতে পারে যে ভাই আমি কোনটা দিব, দুইটার আপনি যে কোনোটাই দিতে পারেন, কোশ্চেন দুইটারই তো সেম, দুইটাই পরীক্ষা যা হবে দুইটাই কোশ্চেন সেম, বাট ডিফারেন্টটা কোন জায়গায়? ডিফারেন্ট হচ্ছে যে আফটার সার্ভিস। আফটার সার্ভিস কীরকম? আইডিপিতে সময় বেশি নেই, প্রফেশনালিজম একটু কম। সময় বলতে ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করতে গেলে আপনার আইএলটিএস স্কোরটা এদের পাঠাতে হবে। তো আইএলটিএস স্কোর যখন ওদের পাঠাবেন, ওদের সমস্যাটা হয় কি যে ওরা কি করে 10 দিন সময় নেয়, 10 দিনের জায়গায় অনেক সময় লাগে, ওদের মেল করতে হয়, ওরা একটু লেট অ্যাপ্লাই করে, ওদের কোনো আলাদা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করা যায় না। একটা গুগল ফর্ম দেয় রেজাল্টের সময়, ওই গুগল ফর্ম পূরণ করতে হয়, করলে হচ্ছে তারা নিজেদের মতো করে ম্যানুয়ালি আপলোড করে, ওই যে ইউনিভার্সিটিকে আপলোড করে, হ্যাঁ পাঠায় বাট লেট করে। বাট ব্রিটিশ কাউন্সিল হয় কি, আপনার তাদের ওয়েবসাইট থেকে আপনি স্কোর পাঠিয়ে দিতে পারবেন, পরীক্ষার পর 10টা ফ্রিতে পাঠাবেন, এরপরে হচ্ছে এরপরও ফ্রিতে পাঠালে জাস্ট হচ্ছে ইউনিভার্সিটি পাওয়ার পরে জাস্ট হচ্ছে চেঞ্জ করে বলবে। ফ্রিটা কোনটা? ইলেকট্রনিক ইমেলটা যেটা, তো আমরা জানি ইলেকট্রনিক ইমেল হইলেই চলে, যদি অ্যাডমিটেড হয় তখন আমাকে হচ্ছে প্রিন্টেডটা দিতে হয়, তখন টাকা লাগে, ওইটা আলাদা হিসাব। বাট
ব্রিটিশ কাউন্সিলে সুবিধা, আফটার সার্ভিস সুবিধা, বাট আইডিবিতে এই সুবিধা। আবার ব্রিটিশ কাউন্সিলে একটা মিথ আছে যে জামিল স্যার বা ওরা যদি পড়ে সেই ক্ষেত্রে স্কোর কমে যায়, কিন্তু আলটিমেটলি আপনি যদি ভালোভাবে প্রিপারেশনে কোনো ট্রেনার থেকে কমে না আর কি। বাট যেহেতু ব্রিটিশ কাউন্সিলে ঢাকায় অনেকে মেন্টরসে পরীক্ষা দেয়, অনেকে ব্রিটিশ কাউন্সিলে এই সেন্টারগুলোতে জামিল স্যার বেশি পড়ে, দ্যাটস ওয়াই আমরা আসলে অনেকেই দেখবেন গ্রুপগুলোতে বলে জামিল স্যার পড়ছে, সে আমাকে 5.5 দিছে, 5 দিছে। তো জিনিসটা এরকম আর কি, বাট জিনিসটা এরকম না, যারা আসলে 8 পাওয়ার 7 পাওয়ার তারা 7 পাই। তো ব্যাপারটা এরকম, তার মানে ডিফারেন্ট হচ্ছে কি ভাই, আফটার সার্ভিস নিতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, বাট পরীক্ষা দিতে গেলে দুইটাই সমান, মানে সব কিছুতে ডিফারেন্ট কোনো নাই। বাট আফটার সেলফ সার্ভিসে আপনি যদি চিন্তা করেন আমি পরবর্তীতে ধরেন আমি এক সপ্তাহ 1 দিনের মধ্যে স্কুল পাঠিয়ে দিব, 2 দিনের মধ্যে পাঠিয়ে দিব, সেক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল ভালো। বুঝছি? ক্লিয়ার? সো এখানে যে ভাই আমি যেটা বললাম, এখানে 3টা টেস্ট, যে এটা রেজিস্ট্রেশন করে টোটাল এই 3টা পার্ট আপনি এখানে পরীক্ষা দিবেন। সো সেম জিনিস আপনি হচ্ছে এখানে ভাই ডক ফাইল তো ভাই ফিল করি নাই, তো ডকুমেন্টসগুলো পাবো কেমন করে? সো ওইটা হচ্ছে আবার আমি লিংক দিব, আপনি লিংক দেওয়ার পর আমি শুরু করব। সো এটা একটু খেয়াল করিয়েন আবার, সো ওইটা খেয়াল করে যেন ইয়ে হয়ে যায়। তো এইটা হচ্ছে নর্মালি কি করবেন, This recording is copyright. ঠিক আছে? Guided e-learning IELTS listening practice tests. সেম এভাবে থাকবে পরীক্ষা। In the IELTS test, you hear some recordings and you have to answer questions on যা them. বুঝবেন তাই। You have time to read the instructions and বুঝছি, পুরো টেস্টটা দিতে হবে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। যদি এইগুলো মনোযোগ দিয়ে করেন তাহলে ভাই 6টা ক্লাসে কোনো একটা জিনিস আউটপুট নিতে পারবেন। আদারওয়াইজ আসলে এরকম ফ্রি দেখাই চলে আসছেন, এটা থেকে আসলে কোনো কিছু লাভ নাই। বাট আমি ফ্রি হিসাবেও যা দিতেছি, একটা পেইড বেচে সব কিছু দিতেছি ধরতে গেলে। ক্লিয়ার? ভাই ক্লাস রেকর্ডটা কি দেওয়া হবে? ক্লাস রেকর্ড আমি চাচ্ছি না দিতে, বাট তাহলে আসে না। এই যে আজকে ক্লাস রেকর্ডের কথা না বলাতেও 50 জন আসছে, কারণ 100 জনকে ঢুকে বসে আছে। হুদাই আসলে আমরা বাঙালি মানুষ তো ঢুকি, তো ডেডিকেটেড কয়েকজন চাচ্ছি যাদের আমি আসলে হেল্প করলে আমি নিজেও থ্যাঙ্কফুল থাকবো আর কি। বুঝছেন? তো যাই হোক, আমি আজকের ক্লাসটা হয়তো বা দিব, তারপরে একটা আমি দিব না আজকের ক্লাসটা, তাহলে আমি দিব না, নেক্সটগুলো দিব না। বাট জিনিসটা হচ্ছে কেন দিব না, এটার কারণ হচ্ছে এটা যেহেতু কোনো ব্যাচ না, আপনাদের হেল্পের জন্য। আমার স্টুডেন্ট যারা হচ্ছে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, আমি বিলিভ করি, আমি চিনি সবাইকে মোটামুটি। তো সেই ক্ষেত্রে তাদের জন্য তোমাকে একটা ফাউন্ডেশন তৈরি হয়। যেহেতু আমার এখন নতুন ব্যাচ হচ্ছে না, ব্যাচ সামনে হলে আমি জানাই দিব, বাট ব্যাচ যেহেতু হচ্ছে না, যেন এটা হেল্প হয় আর কি। ঠিক আছে ভাইয়া পুরো? জি ভাই, ক্লাসটা কবে হবে? নেক্সট 3 তারিখ আশা করি। ওকে, আমি গ্রুপে ঠিক জানাবো, আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই অ্যাক্টিভ থাকেন। আর ওই গ্রুপটাকে আমরা ক্লাসের পরে চেষ্টা করবো না হচ্ছে কমিউনিটি, নিজেদের একটা কমিউনিটি তৈরি করতে, যে আইএলটিএস রিলেটেড পড়াশোনার জন্য। আপনাদের নিজেদেরও লাভ হবে, ঠিক আছে? ওই গ্রুপটা যেহেতু যারা ডেডিকেটেড ভাইয়া একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি, জিআরই এরকম কোচিং হয় আপনাদের এখানে? আমাদের মেইনলি জিআরই বেসড, জিআরই ভাই আসলে জিআরই তো ভাই তো আইএলটিএস এর ইয়ে না। আচ্ছা, আমি জানি না আপু, আমি হচ্ছে শুধু এটাতে